হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। সকালে রিক্সা নিয়ে বের হলাম, 10টা বেজে গেছে। এখনও কোনো ভাড়া মারতে পারি নাই, কী করবো ভাবতেছি। এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ আমাকে ডাকতেছে। এই রিক্সা যাবে? চাচা, কোথায় যাবেন? বাজারে যাব। কত টাকা ভাড়া? চাচা, 30 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, 30 টাকাই দিব, চলো। আমি চাচাকে নিয়ে চলে আসলাম বাজারে। চাচা ভাড়া দিয়ে চলে গেল। আমি রিক্সায় বসে আছি, এমন সময় একটা মেয়ে আসলো আর বলল, এই রিক্সা যাবে? আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি এক পলকে, চোখের পাতা যেন পড়ছেই না আমার। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে বলল, এই যে ভাইয়া, আপনাকে কিছু বলেছি। ও হ্যাঁ, কোথায় যাবেন যেন? 3 নম্বর সেক্টর যাব। ঠিক আছে, ওঠেন। আমি মেয়েটিকে নিয়ে চলে আসলাম 3 নম্বর সেক্টরে। ভাইয়া কত দেব ভাড়া? 50 টাকা দিলেই হবে। আপনি এত কম টাকা নিচ্ছেন যে? আমি তো কাল 80 টাকা দিয়ে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, অন্য দিন না হয় যদি ওঠেন তাহলে 80 টাকা দিয়েন। এই নিন। আমি টাকাটা নিয়ে মেয়েটার যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটা গেটের ভিতরে ঢুকে যাওয়ার আর দেখা যাচ্ছে না, তাই আমি অলিগলিতে রিক্সা চালিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আম্মু বলল, কি রে মেঘ, তুই আজও রিক্সা চালিয়ে এসেছিস? তোর বাবার এত এত সম্পত্তি থাকতে তুই রিক্সা চালিয়ে কেন? আম্মু তুমি তো বলেছো তোমার বৌমা লাগবে, তোমার বৌমা খুঁজতেছি, এখন খাবার দাও। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে আম্মুর সাথে বসে কথা বলতেছি। আম্মু বলল, আর কতদিন এইভাবে রোদে পুড়ে মেঘ খুঁজবি? আমি আর তোর এই কষ্ট দেখতে পাচ্ছি না। আম্মু তোমাকে কে বলেছি আমার কষ্ট হইতেছে? জানো আম্মু, আজ একটা মেয়ে আমার রিক্সায় উঠেছিল, মনে হয় মাদ্রাসায় পড়ে। শুধু চোখ দুটো দেখে তার প্রেমে পড়ে গেছি। আর 80 টাকা ভাড়া আমি 50 টাকা চেয়েছিলাম। মেয়েটা বলেছে 80 টাকায় নিতে, কিন্তু আমি নেই নাই। আমার মনে হয় মেয়েটা খুবই ভালো। তোর পছন্দ হলেই হবে। তোর আব্বুকে আমি মিথ্যা কথা বলি তোর খোঁজ করলে? আম্মু আর কয়েকটা দিন। তুই কয়েকদিন করতে করতে তো 1 বছর লাগিয়ে দিবি। আচ্ছা, লাগলে লাগবে, আমি একটু বাইরে থেকে আসতেছি। আচ্ছা যা, আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে। এই বলে বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি নাইম, ফয়সাল আর সাব্বির বসে আছে। ওই দেখ, আমার রিক্সাওয়ালা মামা আসতেছে। আমাকে নিয়ে মস্করা করিস? তোর কি করব? তোর বাপে এত টাকা থাকতে তুই রিক্সা চালাস কেন? এমনি রিক্সা চালাই। সাব্বির ওই দিকের কি অবস্থা? ওই দিকের মানে? তোর জানতে হবে না। আজ রাতে একটা মিশন আছে, 9টায় চলে যেতে হবে আমাদের। ঠিক আছে, এখন তুই আমার সাথে চল, একটা জায়গায় যাব। চল। আমরা কি তোর বন্ধু না? বন্ধু, কিন্তু তোরা এই কাজ করতে পারবি না, তাই তোদের বলি নাই। একবার দিয়ে দেখ, তারপর দেখিস করতে পারি কি না। তাহলে চল, আর বাসে বলে দে যে তোদের আস্তে আস্তে রাত 12টা বেজে যাবে। ঠিক আছে। বাইক চালিয়ে চলে আসলাম নির্জন রাস্তায়। ফয়সাল বলল, কি রে মেঘ, এইদিকে তো কোনো গাড়ি চলাচল করে না, এইদিকে কেন এসেছিস? আগে চল, তারপর দেখিস, আর না পারলে আগে বলে দিবি। ঠিক আছে। বাইক চালিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। গভীর জঙ্গলে এসে একটা বট গাছের নিচে বাইকটা রেখে একটু সামনে হেঁটে গেলাম। ফয়সাল রীতিমতো ভয়ে কাঁপা কাঁপা শুরু করে দিয়েছে। আর কতদূর যেতে হবে এই অন্ধকার রাস্তা দিয়ে? আর যেতে হবে না। এই বলে আমি গাছের উপর হাত রাখতেই মাটি সরে গিয়ে পথ বেরিয়ে আসলো। এটা দেখে ফয়সাল অবাক হয়ে আছে। আমরা ভিতরে যেতেই সবাই আমাকে দেখে সালাম দিতে লাগলো। আমি চলে আসলাম আমার রুমে। ভাই, তুই এটা কোথায় নিয়ে এসেছিস আমাকে? আর এইখানে এত বন্দুক আর এত মানুষ কেন? দেওয়ালের দিকে তাকিয়ে দেখতো কি লেখা আছে, আর কখনো ওই নাম আর এই চিহ্নগুলো কোথাও দেখেছিস কি না? মাফিয়া কি? আর এই চিহ্নগুলো তো আমি গতকাল একটা লোকের লাশে বুকে আঁকা দেখেছিলাম। এখন চিনতে পারছিস আমি কে? মানে তুই সেই সাইকো কিলার? তা আমার সাথে হয়ে কাজ করবি নাকি করবি না এটা একান্ত তোর ব্যাপার। এখন তুই ভেবে থাক এখানে বসে। সাব্বির চল মিটিং রুমে, আর অ্যালার্মটা বাজিয়ে দে। ঠিক আছে। আমরা চলে আসলাম মিটিং রুমে। সবাই কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মিশন আছে খুব বড়। সবাই রেডি তো? জি ভাই, আমরা রেডি। আপনি যখন বলবেন
আমরা চলে যাব। সাব্বির, কয়টায় যেতে হবে? আমরা 9টায় পৌঁছে যাব, আর ওদের গাড়ি আসবে 10টায়। আমি ঘরের দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। আচ্ছা, তোমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলো এখন। আর কারো কোনো অসুবিধা নাই তো? না ভাই। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি ফয়সাল চিন্তা করতেছে। কিরে, আরও চিন্তা করতে হবে? না, আর চিন্তা করতে হবে না, আমি কাজ করব। ঠিক আছে, আজকে একটা মিশন আছে, ওইটাই তোকে নিয়ে যাব। ভয় পাবি না তো আবার? তুই তো রাতে বাইরে বের হস না। তোরা থাকতে আমার ভয় কিসের? আমি তো বন্দুক চালাতে পারি না, এখন কি করব? সাব্বির, ফয়সালকে বন্দুক চালানো শিখিয়ে দে। আমি একটু কথা বলে আসতেছি। ঠিক আছে ফয়সাল, আয় আমার সাথে। আমি আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। কিরে, রাত 8টা বেজে গেছে, তুই কোথায়? আম্মু, আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, তার ছোটো ভাইয়ের বার্থডেতে। ও, তো কয়টা বাজে আসবি? অনেক রাত হবে, তুমি ঘুমিয়ে যেও। আমার কাছে এক্সট্রা চাবি আছে। আচ্ছা ঠিক আছে। আর তোর চাচাতো বোন এসেছে, ওহ, কখন আইছে? এখনই আইছে, আমাকেও জানায়নি। আচ্ছা, এখন রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে একটু ঘোরাঘুরি করতে লাগলাম ভিতরে। ট্রেনিং রুমে এসে দেখি ফয়সালকে ট্রেনিং দিতেছে। সাব্বির, পারবে তো ফয়সাল? প্রিয়াই শিখে গেছে, আর কতক্ষণ চালাইলেই পারবে। ওকে, তাহলে চল রেডি হয়ে নেই। তুই যা, আমরা 10 মিনিটের ভিতরে রেডি হতে পারবো। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। বুলেট প্রুফ জ্যাকেট, প্যান্ট, হেলমেট, জুতা সব কিছু পরে নিলাম। বুলেট প্রুফ জ্যাকেট সবাইকে দেওয়া আছে। আমি রেডি হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ফয়সাল আর সাব্বির আসলো। ওরাও দেখি রেডি হয়ে চলে এসেছে। আমরা সবাই বেরিয়ে চলে আসলাম নদীর পাড়ে। সব থেকে বেরি পাচার হয় নদীর পথেই, কারণ যদি নদীর পথে পুলিশের লোকেরা ধরতে পারে না, রাস্তাতে গেলে সাথে সাথে পুলিশ ধরে ফেলতে পারবে, তাই আর রাস্তাতে পাচার করে না। আর কিছুক্ষণ থাকার পর নদীর ঘাটে ট্রলার আসলো, একটু বড়ই। ট্রলার আসার প্রায় 15 মিনিট পর 5টা হাইএক্স আসলো। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, যে গাড়ি থেকে লোক বের হলো অমনি সাইলেন্ট আর গান দিয়ে মাথা বরাবর মারলাম একটা গুলি। ধপাস করে পড়ে গেল লোকটা। ফয়সাল দেখি গাড়ির টায়ারে গুলি করে সব ফাটিয়ে দিয়েছে। যাক, একটা তো ভালো কাজ করেছে। দুই দলের মধ্যে গুলি ছুটতে লাগলো। ওদের সব লোককে মেরে মাটিতে শুইয়ে দিলাম। আমাদের একজনও কিছু হয় না, কারণ আমরা পুরো সেফটি পরে থাকি সব সময়। ট্রলারের লোকেরা দেখি যত দ্রুত পারতেছে ট্রলারের স্পিড বাড়িয়ে ট্রলার ছেড়ে দিল। আমরা সবাই নিচে নেমে গাড়িগুলো চেক করলাম। প্রায় 150 জনের মতো মেয়ে অজ্ঞান হয়ে আছে, আর একটা গাড়িতে গাঁজা, ইয়াবা, মদ আরও অনেক কিছু আছে। আমার পরিচিত একজন পুলিশ কমিশনারকে ফোন দিয়ে আসতে বললাম। পুলিশ আসতে আমি তাদের সব বুঝিয়ে দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতে দেখি এখনও মেন গেট খোলা। আমি ঘরে প্রবেশ করতেই আমার চাচাতো বোন তিশা বলল, কিরে, এতক্ষণ কোন নাগরের সাথে ছিলি? সেটা তোর না জানলেও চলবে। আম্মু কোথায়? ঘুমিয়ে গেছে, আর আমি তোর জন্য বসে আছি। আমার জন্য তুই বসে আছিস কেন? তুই তো খাস নাই, তাই জেগে আছি। যা, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমারটা আমি নিজে নিয়ে খেতে পারবো। আমি খাবার বেড়ে দিয়ে যাই। না, তোর বেড়ে দিয়ে যেতে হবে না। যা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমা। ঠিক আছে, যাচ্ছি। তিশা চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, তুই এইখানে ঘুমিয়ে আছিস কেন? আর টিভি ছাড়া কেন এত সকালে? রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। আম্মু, খাবার রেডি করো আমার জন্য। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। সকালে নাস্তা করে সেই 3 নম্বর সেক্টরে ওই মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে রইলাম রিক্সা নিয়ে। আমি ভাবতেও পারিনি মেয়েটার সাথে আবারও দেখা হবে। আরে আপনি এখানে? একটা লোককে নিয়ে মাত্র এসেছি, এখনই চলে যেতাম। দেখি আপনি আসতেছেন তাই একটু দাঁড়ালাম, যদি কোথাও যান। ভালো কাজ করেছেন। আমাকে একটু কওমি মহিলা মাদ্রাসায় নিয়ে যাবেন? ওঠেন, আমি দিয়ে আসতেছি। মেয়েটাকে উঠিয়ে রিক্সা চালাতে লাগলাম। আপু, আপনার নাম কি? আমার নাম ঋষিতা, মাদ্রাসায় শিক্ষকতা করি। ও আচ্ছা, আবার কখন আসবেন মাদ্রাসা থেকে? 5টায় আসবো। ঠিক আছে, আমি থাকবো না ওইখানে। আচ্ছা, দেখা যাবে। আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মেঘ। কথা বলতে বলতে চলে আসলাম মাদ্রাসার সামনে। মেয়েটা নেমে ভাড়া দিয়ে চলে গেল। যাক, ভালোই হলো, আজকে একটু কথা বলতে পারলাম। দুপুরে বাসায় আসতে তিশা বলল, কিরে, তুই রিক্সা চালাস? চালাই। তোর কোনো সমস্যা আছে? ছোট আম্মু ভাইয়া দেখ, আমার সাথে দমকে দমকে কথা বলে। আমি কিন্তু চলে যাব। যা চলে, তোকে আসতে বলছে কে? ভালোবাসি তো, তাই পাত্তা দিস না। একদিন হারিয়ে যাব, সেদিন আমাকে খুঁজবি। দেখা যাবে, যা এখন এখান থেকে। আম্মু খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা। আমি ফ্রেশ হয়ে খেয়ে চলে আসলাম মাদ্রাসার সামনে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:50 বাজে। আজানও দিয়ে দিয়েছে। মনে হয় নামাজ পড়ে তারপর বের হবেন। আমি পাশে থাকা মসজিদে নামাজ পড়ে এসে দেখি ঋষিতা দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলেন রিক্সা রেখে? নামাজ পড়তে গিয়েছিলাম। আপনি কখন আইসেন? এই তো এখনই আসছি। ও আচ্ছা, ওঠেন। আমি ঋষিতাকে নিয়ে চলে আসলাম তার বাসার সামনে। ঋষিতা বলল, আপনার ফোন নাম্বারটা দেবেন, যখন দরকার পড়বে ফোন দেবো আপনাকে। নেন, 017192646 এটা আমার ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। রিক্সা যার তাকে রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম বাসায়। আজ অনেক খুশি লাগতেছে আমার। মনে হয় হাতে চাঁদ পেয়েছি। রাতে শুয়ে শুয়ে ল্যাপটপে কথা বলতেছি, এমন সময় অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি ফোনটা ধরলাম না। কয়েকবার ফোন দেওয়ার পর যখন ধরে নেই তখন ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা পড়েই অবাক, কারণ ঋষিতা আমাকে কতগুলো ফোন দিয়েছে। আমি সাথে সাথে ফোন ব্যাক করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? এই তো শুয়ে আছি। আপনি কি করেন? আমি বসে আছি। ঋষিতার সাথে কথা বলতেছি, এমন সময় আম্মু আসলো। মেঘ, এই নে ব্যাংকের চেক। তোর আব্বু বলেছে ব্যাংক থেকে টাকা তুলে আনতে। আমি আম্মুকে ইশারা করে বলতেছি, আম্মু বুঝতেছেন? তাই আমি ফোনটা রেখে দিয়ে বললাম, আম্মু যে তোমাকে ফোনের দিকে ইশারা করে বলতেছি তুমি দেখো নাই? আর রাত কয়টা বাজে? এখন কোনো ব্যাংক খোলা আছে? তোর আব্বুই তো বলেছে, তাই তো দিতে এসছি। আচ্ছা এখন যাও। আম্মু চলে গেল। আমি আবার ঋষিতাকে ফোন দিলাম। হ্যালো, আপনার আম্মু কিসের টাকার কথা বলেছিল? আমার চাচার টাকা উঠিয়ে আনতে বলতেছে ব্যাংক থেকে। ও আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? না, আপনি খাইছেন? না, খাবো একটু পর। ঋষিতার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বসে বসে আব্বুর সাথে কথা বলতেছি। আব্বু বলল, মেঘ, তোর খবর কি? ফোন দিলে তোর কোনো খবরই পাওয়া যায় না। একটা কাজ করতেছি তো আব্বু, তাই আর কি। ও আচ্ছা, টাকাগুলো উঠিয়ে আনিস কাল গিয়ে। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে আম্মুরটাকে ঘুম ভাঙলো। মেঘ, 9টা বাজে, ওঠ। আম্মুর কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করে রিক্সাটা নিয়ে চলে আসলাম ঋষিতাদের বাসার সামনে। আজকে এত লেট হলো কেন আসতে? অনেক রাত জেগেছিলাম তো, তাই উঠতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি যাবেন। আচ্ছা ঠিক আছে। আমি কোনো কথা না বলে রিক্সা নিয়ে চালিয়ে চলে আসলাম মাদ্রাসায়। ঋষিতা নেমে ভাড়া দিয়ে চলে গেল। আমি রিক্সাটা গ্যারেজে জমা দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু, ব্যাংকের চেকটা কোথায় রাখছো? এই নে, আর তোর জন্য তোর আব্বু নতুন একটা বাইক কিনে আনছে, যা ওইটা নিয়ে। আব্বু কি চলে গেছে নাকি? অফিসে চলে গেছে। ও আচ্ছা। আমি নতুন বাইকটা নিয়ে চলে আসলাম ব্যাংকে। টাকা তুলে যেই বাইরে বের হলাম, এমন সব পুলিশ কমিশনার সবুজের সাথে দেখা। আরে বন্ধু, তুই এখানে? টাকা তুলতে এসেছিলাম। তা তোর দিনকাল কেমন যাচ্ছে? ভালো, তুই আমার অনেক উপকার করেছিস। আমি তোর জন্য একটা উপহারের ব্যবস্থা করব প্রধানমন্ত্রীর কাছ থেকে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এখন কোথায় যাচ্ছিস? এই তো সামনে যাচ্ছি, একটা কাজ আছে। আচ্ছা যা। সবুজ চলে গেল। আমিও বাইক চালিয়ে বাসায় চলে আসলাম। বিকালে রিক্সা নিয়ে মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ঋষিতা আসলো। আমি রিক্সা চালাতে লাগলাম। ঋষিতা বলল, সামনে যাওয়ার পথে শিশু পার্ক আছে, ওখানে একটু দাঁড়া করাবেন। ঠিক আছে। আমি চলে আসলাম শিশু পার্কে। এসে দাঁড়াতে ঋষিতা রিক্সা থেকে নেমে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর হাতে কিছু কাগজ ধরিয়ে দিয়ে আমার দিকে ইশারা করে কী যেন বলল। ঋষিতা একটু দূরে থাকায় কথাগুলো শুনতে পাই নাই। মেয়েটা চলে যেতে ঋষিতা আবার রিক্সা উঠে পড়ল। এখন বাসার দিকে যেতে পারেন। আমি ঋষিতার বাসার নিচে চলে আসলাম। ঋষিতা টাকা দিয়ে চলে গেল। আজকে মনে হয় মনটা খারাপ, কোনো কথা বলে না রিক্সায়। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে আপনার, একটু বলবেন? আসলে আমার চাকরিটা চলে গেছে। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, যেতে পারিনি, তাই আমাকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছে। ও আচ্ছা। কালকে আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে বাসার নিচে 10টায় থাকেন। একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাবেন? সেটা পরে বলবো, এখন রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। নিচে এসে আম্মুকে বললাম, আম্মু, তোমার বান্ধবী না মাদ্রাসার শিক্ষকতা করে? কেন, কি হয়েছে? ঋষিতার চাকরিটা চলে গেছে। আমি চাইছিলাম তোমার বান্ধবী যেখানে শিক্ষকতা করে ওইখানে দিয়ে আসতাম। ওই মেয়েটার কথা বলছিস? এখন তো প্রতিদিনই কথা হয়। আচ্ছা, আমি কথা বলে দেখছি, তুই রুমে যা। ঠিক আছে আম্মু।
আমি চলে আসলাম রুমে, এসে দেখি ফোন বাজতেছে। স্ক্রিনে তাকিয়ে দেখি ফয়সাল ফোন দিয়েছে। কি রে, তোর কোনো খোঁজ খবর নেই? কোথায় থাকিস সারাদিন? কেন, বাসায় তো থাকি। তুই কোথায় আছিস এখন? এই তো মামার দোকানে চা খাচ্ছি। ওয়েট কর, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আই। সাব্বিরও সাথে আছে নাকি? আছে, আমরা সবাই আছি এখানে, শুধু তুই ছাড়া। আচ্ছা ফোনটা রাখ, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বাইক নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি সবাই চা খাচ্ছে। কী রে, তোরা কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর সব ভালো চলতেছে তো? সব ভালো চলতেছে। 2-3 এর ভিতরে আর একটা বড় মিশন হতে পারে। সমস্যা নাই, আমার আন্ডারে যত লোক আছে সবাই খবর দিয়ে রাখবি। তোর আর বলতে হবে না, আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি। অনেকজন চলেও এসেছে। ভালো করছিস। তা ফয়সাল, তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? আর বলিস না, শালি শুধু পেড়া দেয়, এখন আর ভাল লাগে না। তোকে আগেই বলেছিলাম, তুই তো ওর সাথে রিলেশন করবি, এখনো বোঝ ঠেলা। সবসময় তো আমি বাঁশ খাই, আজও না হয় বড় একটা বাঁশ খেয়ে ফেললাম। খা তুই। আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসে চলে আসলাম। আম্মু, ও আম্মু, খাবার দেখো, ক্ষুধা লাগছে। তোর আব্বু আসুক, ডাক দে, উপরে আছে। ঠিক আছে আম্মু। আমি উপরে এসে ফ্রেশ হয়ে আব্বুকে নিয়ে চলে আসলাম নিচে। খাবার টেবিলে বসতেই আম্মু বলল, মেঘ, কাল ঋষিতাকে নিয়ে এই ঠিকানায় চলে যাস। ঠিক আছে আম্মু। এই ঋষিতা আবার কে? কেন, আমার বৌমা। মেঘ, তুই কবে বিয়ে করেছিস আরও আমাদের না জানিয়ে? আরে আব্বু, তুমি ভুল বুঝতেছো, আমি বিয়ে করি নাই। একটা মেয়েকে পছন্দ হয়েছে, আম্মুকে বলেছিলাম। এখন আম্মু ওই মেয়েকে নিজের বাড়ির বৌমা বানিয়ে নিয়েছে। ও আচ্ছা, মেয়ে কী করে? মাদ্রাসার শিক্ষকতা করে আব্বু। ও আচ্ছা, ভালোই তো। তা একদিন নিয়ে আসিস, তোর আম্মু দেখবে না। কালকে আনবো। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি, এমন সময় ঋষিতার ফোন। কি করেন? এই তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। আপনি? এইমাত্র খেয়ে আসলাম। ও আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন, কি বলবেন? আপনি কি কারোর সাথে রিলেশন করেন? না, আমি কারোর সাথে রিলেশন করি না, আর করতেও চাই না। যে আমাকে পছন্দ করবে তার পরিবার আমার পরিবারের সাথে কথা বলে বিয়ে করে নিয়ে যাবে, রিলেশন করা পাপ। ও আচ্ছা। ঋষিতার কণ্ঠ খুব সুন্দর, মনে হয় কোকিলের গলার মতো সুর। আরও কিছুক্ষণ কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে চলে আসলাম ঋষিতাদের বাসার সামনে। ফোন দিলাম। হ্যালো। আমি আসছি, ওয়েট 5 মিনিট। আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, একটু পর ঋষিতা আসলো। আমাকে এই ভেসে দেখে বলল, এই বাইক আর এইসব জামা কাপড় কোথায় পেয়েছো? বাইক আমার বন্ধুর, আর কাপড় আমি কিনেছিলাম কিছুদিন আগে। ও আচ্ছা, বাইক চালাতে পারো? পারি, ওঠো। ঋষিতা বাইকে উঠতেই আমি বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম মাদ্রাসার সামনে। আম্মুর বান্ধবীকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, আইসো? আন্টি, এখন আসলাম। বাইরে দাঁড়াবো নাকি ভিতরে ঢুকবো? ভিতরে আসো, আমি একজনকে পাঠাইতাছি, তোমাদের নিয়ে আসবে আমার রুমে। ঠিক আছে আন্টি। আমরা দুইজনে ভিতরে ঢুকলাম। একটা মেয়ে এসে আমাদের নিয়ে গেল একটা রুমে। গিয়ে দেখি দুইজন মহিলা বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মেঘ। এই ঋষিতা, তোমার কাগজপত্রগুলো দাও তো দেখি। এই নিন। তুমি হাফেজ? তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে তুমি ক্লাস শুরু করতে পারো। আর 10টা থেকে ক্লাস শুরু হয়। জানি আমি। তুমি কিভাবে জানলে? আসার সময় দেওয়ালে লেখা দেখেছিলাম। ও আচ্ছা। আন্টি তাহলে যাই আজকে? কফি খেয়ে যাও। না, একটা কাজ আছে, আবার আসবো অন্যদিন। আচ্ছা ঠিক আছে। আমি আর ঋষিতা চলে আসলাম বাইরে। বাইকে বসতে ঋষিতা বলল, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কোথায় ঘুরতে যাবেন নাকি? ভালো জায়গা থাকলে নিয়ে যান। সামনে একটা লেকের পাড় আছে, যাবে? চলুন। আমি ঋষিতাকে নিয়ে চলে আসলাম লেকের পাড়ে। ঋষিতা একটা বেঞ্চে বসে পড়লো। কিছু খাবেন? না, কিছু খাবো না। একটা কথা বলবো? বলুন। আপনাকে না বোরখায় পুরো অপসরি লাগে। ও তাই নাকি? এখন কি চলে যাবেন নাকি থাকবেন? চলে যাব এখন। আচ্ছা চলেন। আমি চলে আসলাম ঋষিতাদের বাসার নিচে। বাইকটা দাঁড় করাতে ঋষিতা নেমে গেল। একটা কথা ছিল। আবার কি কথা? আমার সাথে যাবেন আমাদের বাসায়? কেন? আম্মু আপনাকে দেখতে চাইছে, বলছে আজকে নিয়ে যাওয়ার জন্য। ঋষিতা দাঁড়িয়ে কি যেন ভেবে বলল, আচ্ছা চলুন। আমি মুচকি হাসি দিয়ে বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। বলল, ভেতরে আই ঋষিতাকে নিয়ে। আম্মু।
ঋষিতা আমাদের এত বড় বাড়ি থেকে চমকে উঠল, ফিসফিস করে বলল, মেঘ, এটা কাদের বাড়ি? আর তুমি তো রিক্সা চালাও, তোমার দ্বারায় এত বড় বাড়ি হবেও না। আগে বসো, তারপর জানতে পারবে। আমি আর ঋষিতার সোফায় গিয়ে বসে পড়লাম। আম্মু বলল, মেঘ, ফ্রিজ থেকে মিষ্টি আর ফল এনে দে ঋষিতাকে। না, আমি কিছু খাবো না। এই প্রথম আমাদের বাসায় এসেছো, না খাইয়ে তো ছাড়ছি না তোমাকে। দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। আমার তো বাসায় যেতে হবে, আম্মু আব্বু টেনশন করবে। ফোন দিয়ে বলে দাও যে তুমি তোমার বান্ধবীদের বাসায় এসেছো। ঋষিতা কিছু বলতে পারলো না, বসে আছে সোফায়। আমি যেতে আম্মু বলল, ঋষিতা যদি কিছু মনে না করো, তোমার মুখটা দেখতে পারি? কিন্তু মেঘ। মেঘ যা, তুই তোর রুমে, আমি ডাক দিলে তারপর আসবি। আচ্ছা ঠিক আছে আম্মু, যার চোখ এত মায়াবী তার মুখটা কত না মায়াবী হবে। এসব ভাবতে ভাবতে উপরে চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছি। প্রায় 15 মিনিট হয়ে গেল, কিন্তু এখনও ডাক দেওয়ার সাড়া পেলাম না। আমি সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম। ঋষিতা এখানে থাকবে নাকি চলে যাবে? এখন চলে যাব, আবার অন্যদিন আসবো আন্টি। ঠিক আছে, চলো তাহলে। আমি আর ঋষিতা বাইরে বেরিয়ে আসলাম। বাইক স্টার্ট দিতে ঋষিতার এক হাত আমার কাঁধের ওপর রাখলো। মনে হয় শরীরের ভিতরে কারেন্ট বয়ে গেল। বাইক চালিয়ে যাইতেছি। ঋষিতা বলল, আমাকে যে পছন্দ করেন তা তো আমি জানি, আর এই রিক্সাওয়ালার নাটকটা করলেন কেন? এমনি করেছি। আপনার শাস্তি আছে। কি শাস্তি আসছে আমাকে বলবেন একটু? আর রিক্সা চালাতে হবে না, আমাকে প্রতিদিন বাইকে করে দিয়ে আসবেন। ঠিক আছে। আমরা আরও অনেক কথা বললাম। কখন যে বাসার সামনে চলে এসেছি খেয়াল নেই। এই, আর কোথায় যাচ্ছেন? বাসার সামনে তো চলে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, নামো। ঋষিতা নেমে বাড়ির ভিতর চলে গেল। কেমন মেয়ে রে বাবা, কিছু বলেও গেল না। যাই, আমি বাসার দিকে রওনা দিলাম। ঋষিতার আম্মুর কী কথা হয়েছিল শুনে আসি। মাশাআল্লাহ ঋষিতা, মেঘ তোমাকে খুব ভালোবাসে, আর ও তোমার জন্য রিক্সা চালক হয়েছে। ওর বাবা হচ্ছে বিজনেসম্যান, আজ আবার বাইরে চলে গেছে। ও আচ্ছা, তো এখন আমি কি করব? মেঘ যখনই বলবে আমি তখনই তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি যদি রাজি থাকো বলো। আমি আর মানা করব না, কারণ আমিও মেঘকে মনে মনে ভালোবেসে ফেলেছি। এইসব কথা চলছিল আম্মুর সাথে। বাসায় এসে রুমে চলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় ঋষিতার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করেন? এই তো বসে আছি। আপনি কি করেন? নামাজ পড়ে ফোন দিলাম তোমাকে। তুমি নামাজ পড়েছো? না, আজ পড়ি নাই। কেন পড়ো নাই কেন? এমনি পড়ি নাই। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে। আরও কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। অমনি সাব্বিরের ফোন। হ্যালো সাব্বির। কার সাথে এত কথা বলছিলি? কারোর সাথে না তো। কেন, কি হয়েছে? আজ রাতে একটা মিশন আছে, ওই আগের জায়গায়। কয়টা আসতে হবে? 10টায় আসলেই হবে। ঠিক আছে। আর একটা সুখবর আছে। কী সুখবর? প্রধানমন্ত্রীর কাছ থেকে 100 কোটি টাকা দেওয়া হবে আমাদের। ও, তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আমাদের সদস্য কয়জন আছে? এইসব পরে আলোচনা করা যাবে। 9টায় আমাদের ওইখানে পৌঁছাতে হবে। স্নাইপার শুটারদের একটা জায়গায় রাখতে হবে। ঠিক আছে, আমি আসছি সন্ধ্যায়। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বিছানায় শুয়ে চোখ বুজে আছি। আম্মু আসলো আর বলল, কি রে মেঘ, কি হয়েছে? এইভাবে ঘামছিস কেন? কই ঘামতেছি? এই নে, তোর আব্বু এটা তোকে দিয়েছে। ধন্যবাদ আম্মু। আম্মু, আব্বু কবে আসবে? কালকে রাতে আসবে, 1 মাস থেকে, তারপর আবার চলে যাবে। ও আচ্ছা। সজীবকে তো চিনিসই, তাই না? কেন, কি হয়েছে? ঋষিতা হচ্ছে সজীবের বোন। এইসব কি বলতেছো আম্মু? ঠিকই বলছিস। ঋষিতাকে জিজ্ঞেস করেছিলাম, ঋষিতা সব বলেছে, কে কি করে তার পরিবারে। ও আচ্ছা, তুমি যাও, আমি সজীবের কাছে ফোন দিতেছি। আম্মু চলে গেল। আমি সজীবকে ফোন দিলাম। হ্যালো সজীব। বল। কি করিস? এই তো অফিসে বসে আছি, তুই কি করিস? আমি বাসায় আছি। আচ্ছা, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই দেবো। আচ্ছা, পরে বলবো। আজ রাতে 4টা বা 5টা গাড়ি নিয়ে চলে যাস ওই আগের জায়গায়, আমি যখন ফোন দিব। ঠিক আছে। আচ্ছা, এখন রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নিচে চলে আসলাম। এসে দেখি আম্মু কী যেন বানাইতেছে ইউটিউব দেখে। আম্মু, কি বানাও? তোর জন্য কেক বানাই। কেন, কি হয়েছে? কিছু না। আচ্ছা বানাও, আমি বাইরে থেকে চা খেয়ে আসতেছি। আমি চা বানিয়েছি, এই নেই। দাও। আমি চা নিয়ে চলে আসলাম সোফায়। বসে বসে টিভি দেখতেছি আর চা খাচ্ছি। এমন সময় একটা খবরের দিকে চোখ পড়লো। দেখি আমাদের এলাকার মন্ত্রী একটা লোককে খুন করেছে, আর এটার ভিডিও খবরে দেখাচ্ছে। সন্ধ্যায় চলে আসলাম
আমাদের আস্তানায়। দেখি সবাই প্রশিক্ষণ নিচ্ছে। সাব্বির শোন, বল। আমার কাছে তো রবার্ট বুলেট আছে, তাই না? আছে, কেন? কি করবি? আচ্ছা, রবার্ট বুলেট আনুমানিক শরীরের ভিতরে প্রবেশ করার কতক্ষণ পরে রবার্টটা গলে যাবে? 5 থেকে 10 মিনিটের ভিতরে গেলে যাবে, আর অজ্ঞান হয়ে থাকবে তো 30 মিনিটের মতো। ও আচ্ছা, তাহলে আজ রবার্ট বুলেট দিয়ে কাজ চালাবো। আর স্নাইপার শুটারদের বলে দে রবার্ট স্নাইপার নিতে। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি আমার কেবিনে ফয়সাল যেন কি খুঁজতেছে। কি রে, কি খুঁজতেছিস? না মানে কিছু না, তোর কাছে শ্বাসকষ্ট ওষুধ আছে? আমার কি শ্বাসকষ্ট আছে নাকি যে আমার কাছে থাকবে? সাব্বিরকে গিয়ে বল কারো কাছ থেকে নিয়ে দিবে। ঠিক আছে। ফয়সাল চলে গেল। আমি আমার চেয়ারে বসে পড়লাম, ল্যাপটপে কাজ করতেছি। এমন সময় আমার ল্যাপটপে একটা ইমেল আসলো। ইমেলটা এমন ছিল যে, বাহ 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 বাহ, মাফিয়া কিং খুব ভালোই তো আছো দেখতেছি, আজ তোমার শেষ দিন, ভালোভাবে থাইকো। আমি মেসেজটা করে রিপ্লাই দিলাম, ঠিক আছে যা করার করে নিস আজ। আমি সাব্বিরকে ফোন দিলাম। হ্যালো সাব্বির। বলি। একটু আমার কেবিনে আয় তো। ওকে, আসতেছি। কিছুক্ষণ পর সাব্বির আসলো। বললাম, দেখ তো এই মেলটা কোন লোকেশন থেকে এসেছে। ওয়েট, দেখছি। সাব্বির হচ্ছে একজন হ্যাকার, সব কিছু করে, যা রিলেটও হয়ে যায় সেসব আনতেও পারে। এই দেখ, এই জায়গা থেকেই এই মেলটা এসেছে, হাইওয়ের কাছাকাছি আছে। ঠিক আছে যা, এখন বাকিটা আমি কাজ সেরে ফেলতে পারবো। ওকে। ফোন দিলাম সজীবকে। হ্যালো সজীব। বল। হাইওয়েতে একটা বড় বিল্ডিং আছে, ওইখানে জঙ্গি দল আছে। কি বলতেছিস এসব? ঠিকই বলতেছি। দেখ তোর ফোনের লোকেশন পাঠিয়েছি আর একটা ভিডিও পাঠিয়েছি। ঠিক আছে, এখন রাখছি, আমি এক জায়গায় যাইতেছি। না, তোর যাওয়ার দরকার নেই, আজ ওরাই আসবে নদীর পাড়ে। আচ্ছা ঠিক আছে, তুই ওই দিকটা সামলা, আমি আসতেছি। ঠিক আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আমি রেডি হয়ে চলে আসলাম ট্রেনিং রুমে। এসে দেখি সবাই রেডি হয়ে গেছে। সাব্বির চল। চল। ফয়সাল কোথায়? আমি তোদের পেছনে। তুই পেছনে কি করিস? আমাদের সাথে আয়, আর তোমরা গাড়ি নিয়ে বের হয়ে যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আমরা সবাই চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি কিছুই নেই। হঠাৎ পায়ের নিচ থেকে কী যেন ভেসে উঠলো। তাকিয়ে দেখি বড় একটা এক্সপ্রেস শিপ। আমরা ওইদিকে খেয়াল না করে সামনের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যে 30টার মতো গাড়ি আসলো। এতগুলো গাড়ি এসেছে, এখানে কি ব্যাপার? আচ্ছা যাই হোক, দেখি কি হয়। কিছুক্ষণ পর একটা লোক গাড়ি থেকে বের হয়ে আসলো। তাকিয়ে দেখি এটা আর কেউ নয়, রবিন। মানে আমার দলে কাজ করেছিল কয়েক বছর, কিছুদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। আজ দেখলাম। আমরা সবাই বুলেট গান নিলাম। যে মেয়েদের বাইরে বের করতে লাগলো, আমরা গুলি মারতে লাগলাম। ওই পাশ থেকে উল্টো গুলি ছুটতে লাগলো। একটা গুলি এসে ফয়সালের হাতে লাগলো। আমি উঠে বুলেট গান ফেলতে স্নাইপার নিয়ে এক একজনের মাথায় মারতে লাগলাম। 5 মিনিটের মধ্যে 20 জনকে মেরে ফেলেছি। পিছনে গাড়ি চলে যেতে লাগলো। আমি স্নাইপার চাকার দিকে টার্গেট করে মারলাম গুলি। গাড়ি উল্টে গিয়ে নদীর সাইডে গিয়ে পড়লো। আমার দেখা দেখে সাব্বিরও স্নাইপার চালাতে লাগলো। কয়েকজন সাব্বিরকে নিয়ে চলে গেল আমাদের ডেরায়। এদিকে সব গুলি শেষ করে যারা এখনও বেঁচে আছে তাদেরকে রবার্ট বুলেট মারতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার পায়ে গুলি করলো। বুলেট প্রুফ প্যান্ট হওয়ায় কিছুই হয় নাই। পেছনে তাকিয়ে দেখি সাব্বিরের পেছনে একজন দাঁড়িয়ে। সে সাব্বিরকে গুলি করতে যাবে, স্নাইপার দিয়ে সোজা তার কপাল বরাবর শ্যুট করলাম। লোকটা গিয়ে নদীর পাড়ে পড়লো। আমার লোকেরা সব মেয়েগুলোকে বাইরে নামিয়ে তাদের জ্ঞান ফেরালো। মেঘ সজীবকে খবর দিয়ে দে, বল চলে আসতে। ঠিক আছে। আমি সজীবকে ফোন দিতে যাব যে পকেট থেকে ফোন বের করে দেখি রিসিভ তার অনেকগুলো মিস কল। আমি সজীবকে ফোন দিলাম। হ্যালো সজীব, চলে আয়। ঠিক আছে, আমার কাছাকাছি আছি, বেশি সময় লাগবে না আসতে। আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে মেয়েগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের সবার বাড়ি কোথায়? সবাই বলতে লাগলো বিভিন্ন জায়গায় তাদের বাড়ি, কিন্তু বেশি মানুষ হচ্ছে আমাদের এলাকায়। যাই হোক, সজীব আসলো। সজীবকে সব বুঝিয়ে দিয়ে যেই চলে যেতে লাগলাম, সজীব বলল, মেঘ তোর তো গাড়ি আছে, আমাদের এলাকায় যতগুলো মেয়ে আছে সবগুলোকে দিয়ে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই বাকিদের নিয়ে যা। আর কালকে বলতেছি তোকে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। এই বলে আমাদের এলাকার মেয়েদেরকে নিয়ে চলে আসলাম আমাদের গাড়িতে। সব মেয়েদের বাসায় দিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি ফয়সাল ঘুমিয়ে আছে। হাতে ধরতেই ফয়সালের ঘুম ভেঙে গেল। একটা আঙুল পুরো থেঁতলে গেছে গুলি লেগে। কী রে, তুই হাতে কিছু ভরস নাই? পড়তে মনে নাই। আচ্ছা চল, ডক্টরের কাছ থেকে তোর আঙুলটা ব্যান্ডেজ করে দিয়ে আসি তোর বাসায়। চল, খুব জ্বালা করতেছে।
আমি ফয়সালকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। ডক্টর ডক্টর বলুন। ওর আঙুলটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে কিছু ওষুধ দিয়ে দেন। ওনার হাতে কি হয়েছে? গুলি লেগেছে। তাহলে তো পুলিশ কেস, খবর দিতে হবে আগে। ওই পুলিশ আর ফয়সালও পুলিশ। ও আচ্ছা, ভেতরে নিয়ে চলেন। আমি ফয়সালকে নিয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে ফয়সালকে বেডে শুইয়ে দিল ডাক্তার। আঙুলটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে কিছু ওষুধ লিখে দিল। নিচে ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে চলে আসলাম ফয়সালের বাসায়। কলিং বেল দিতেই ফয়সালের বোন এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া তোমার কি হয়েছে আর আঙ্গুল ব্যান্ডেজ কেন? আরে তেমন কিছু হয় নাই, দরজায় আঙুল লেগে কেঁচা খাইছে, আঙুল কেটে গেছে, পরে ডক্টরের কাছ থেকে ব্যান্ডেজ করে আনছি। ও আচ্ছা, ভিতরে আসো ভাইয়া। না, আমি এখন চলে যাব, কাল আসবো আবার। রাত তো অনেক হয়েছে, 3টা বেজে গেছে, এখন আর গিয়ে কি করবে? আমাদের বাসায় থেকে যাও আজ। ফারিয়া তো ঠিকই বলতেছে, থেকে যা আজ। আচ্ছা ঠিক আছে। আমি ফয়সালের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফারিয়া আমাদের জন্য খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া করে ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম ভাঙলো ঋষিতার ফোন কলে। ঘুম চোখে বললাম, হ্যালো। কটা বাজে? আমাকে দিয়ে আসবে কে? কে আপনি? আমি ঋষিতা। এখনো ঘুমিয়ে আছো? আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, তাকিয়ে দেখি 9:25 বাজে। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ফয়সাল চা খাইতেছে। ফয়সাল, তোর বাইকের চাবিটা দে তো। ওই যে নিয়ে যা, আর মনে হয় বাইকের তেল নেই বেশি। ঠিক আছে, আমি তেল ভরে আনবো নি। এই বলে বাইক নিয়ে চলে আসলাম ঋষিতাদের বাসার নিচে। এসে দেখি ঋষিতা মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতে ঋষিতা বলল, এতক্ষণ লাগে আসতে? সরি, ওঠো। আমি ঋষিতাকে বাইকে উঠিয়ে মাদ্রাসার সামনে নামিয়ে দিলাম। শোনো, আজকে মনে হয় আমি বিকালে আসতে পারবো না, একটা কাজে যাব, তবু একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আমি বাইকটা নিয়ে চলে আসলাম তেল ভরতে। তেল ভরে চলে আসলাম ফয়সালের বাসায়। ফয়সাল, এই নে তোর চাবি, আর আমি একটা জায়গায় যাচ্ছি, যদি সাব্বির আসে তাহলে বলিস গেছে। ঠিক আছে। আমি সজীবকে নিয়ে চলে আসলাম গোপালগঞ্জে। জায়গাটা খুবই সুন্দর। শেখ মুজিবুর রহমান এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, টুঙ্গিপাড়ায়। আমরা চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। গেটের সামনে দাঁড়িয়ে পরিচয় দিতেই আমাদের ভিতরে নিয়ে গেল। 2জন লোক এসে আমাদের সার্চ করে ভিতরে নিয়ে গেল। আমরা ভিতরে যেতেই আমাদের বসতে দিল। বসে আছে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসলো। কখনো ভাবিনি এমন পরিস্থিতি আসতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই হচ্ছে মাফিয়াদের লিডার মিস্টার মেক, আপনাদের অনেক সাহায্য করে। গতকাল নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে আপনাদের দেশের নারীদের গুলোকে বাঁচিয়েছে। গুড। ক্যাশিয়ার, এদের টাকা এদের বুঝিয়ে দাও। আর মেঘ, আমাকে সবসময় পাবে তোমার পাশে, আর আমার বাহিনী তো আছেই। জি ম্যাম, আমি কখনো ভাবতে পারি নাই যে আপনার সাথে দেখা হবে। ম্যাম, একটা কথা ছিল। বলো। আপনার একটা সিল দিয়ে দিলে যদিও কখনো পুলিশও ধরে, তাহলে আপনার সিলটা দেখাতে পারবো। এই নাও, এই কার্ডটা নিয়ে যাও। এটা দেখলে তোমাকে কোনো পুলিশ ধরবে না, আর তোমার লোকদেরও এটার ফটোকপি করে দিও। ঠিক আছে। আমরা চলে আসলাম বাহিরে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের শহরের উদ্দেশ্যে। আস্তে আস্তে রাত হয়ে গেল। সজীব তার বাসায় চলে গেল, আর আমিও চলে আসলাম বাসায়। কিরে মেয়ে, কাল কোথায় ছিলি তুই? বন্ধুর বাসায় ছিলাম আম্মু। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। খাবার তো দিব, ঠিক আছে, কিন্তু এই লাগেজে কি আছে? দেখি আবার অজ্ঞান হয়ে যাবে না তো? অজ্ঞান আবার কি আছে এমন? এই দেখো। আমি লাগেজটা খুলতে আম্মু টাকাগুলো দেখে মাটিতে পড়ে যাবে এমন সময় আমি আম্মুকে ধরে সোফায় বসিয়ে দিলাম। তুই এত টাকা কোথায় পেয়েছিস? মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। আচ্ছা, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর বাকি কথা বলবো। ঠিক আছে। আমি লাগেজটা নিয়ে উপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে রাতে ডিনার করে বসে আছি। এখন বল, তোকে এত টাকা দিল কেন? তুই কি এমন কাজ করিস যে তোকে এত টাকা দিয়েছে? আরে আম্মু, তোমাকে একা দেই নাই তো, আরও 2500 লোক আছে, সবাইকে দিয়েছে। কখনো মাফিয়া কিংয়ের নাম শুনছো? টিভিতে তার নামে কত ভালো ভালো কথা বলে। কাল রাতেও নাকি কয়েকশত মেয়ে পাচারকারীর হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, সেটাই আমি, মাফিয়া কিং। আমার সাথে মস্করা করিস? এই দেখো সেই রকেট যেটা টিভিতে দেখায়। তোর আব্বুকে আমি এক্ষুনি বলছি। না আম্মু, তুমি এই কথা কাউকে বলবা না, আর টাকাগুলো কাল তাদের দিয়ে আসবো। ভালো কাজ করি বলেই তো টাকা দিয়েছে। ঋষিতার সাথে কথা বলছিস? না, একটু পর ফোন দিব। এই বলে চলে আসলাম উপরে। ঋষিতার নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কোথায় গিয়েছিলেন? বন্ধু স্যার টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম একটা কাজে। ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? করছি, তুমি করছো? করেছি। সজীব তোমার ভাই হয় তাই না? কেন, কি করেছে তোমাকে? কিছু নাও, আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। তাজ মাদ্রাসা কেমন লাগলো? সব কিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে, কিন্তু বাইরে বের হলে পাড়ার ছেলেরা আমাদের পিছু নেয়। ও আচ্ছা, ঠিক আছে, কাল তো আমি যাচ্ছি, পরে একটা ব্যবস্থা করে আসবো নে। কথা বলতে বলতে কখন যে ঘুম জেগেছি খেয়ালই নেই। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি 8টা বাজে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা আজ এত সকালে ফোন দিলি যে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাক, অনেক দিন পর একটা বিয়ে খেতে পারবো। আমার জন্য তোমার একটুও কষ্ট হয় না? কষ্ট হবে কেন, তুই আমার চাচাতো বোন। কবে বিয়ে? 15 তারিখে বিয়ে। আচ্ছা, বিয়ের আগের দিন রাতে আসবো আব্বু আম্মুকে নিয়ে। আগে আসলে কি হয়? কিছু না, আচ্ছা রাখি, পরে আবার ফোন দিব। এই বলে ফোনটা কেটে দিলাম, কারণ ওর সাথে বেশি কথা বললে পাগলামি করবে। মেয়েটা খুবই ভালো। এসব ভাবতেছিলাম এমন সময় ঋষিতার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, উঠেছো? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসলাম ঋষিতাদের বাসার নিচে। ফোন দিতেই ঋষিতা ফোন রিসিভ করে বলল, আসছি, ওয়েট করো 5 মিনিট। ঠিক আছে। আমি বাইকটা সাইড করে রেখে দাঁড়িয়ে আছি, এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিল। তাকিয়ে দেখি সজীব দাঁড়িয়ে আছে। কি রে, তুই আমার বাসায়? কেন, আসতে পারি না? আসতে পারবি না কেন? অবশ্যই আসতে পারবি। তা এইখানে কেন? তোর বোনকে নিতে এসেছি। আমার বোনকে নিতে এসেছিস মানে? তোর বোনকে মাদ্রাসায় দিয়ে আসি প্রতিদিন। ওই তো ঋষিতা চলে এসেছে। ভাইয়া, তুমি এখানে? কেন, আশা করি নাই। আসলে ভাইয়া। আচ্ছা যা, আর মেঘ আন্টি আঙ্কেলকে সন্ধ্যায় নিয়ে আসবি আমাদের বাসায়। ঠিক আছে, তাহলে এখন নিয়ে যাই তোর বোনকে। আচ্ছা, না যা। আমি ঋষিতাকে নিয়ে চলে আসলাম মাদ্রাসায়। ঋষিতা, তুমি কি তোমার ভাইকে ভয় পাও? অনেক। দেখলে না, ভাইয়ের সামনে কথা বলতে পারিনি। ভয় পাওয়ার দরকার নেই, নামো। মাদ্রাসায় চলে এসেছি। নামছি। দেখো তো এইখানে ওই ছেলেটা আছে কি না। ওই যে কালো শার্ট পরা একটা ছেলে বসে আছে, ওই ছেলেটা। আচ্ছা যাও তুমি, আর বিকালে এসো, আমি নিয়ে যাব তোমাকে। ঠিক আছে। ঋষিতা ভিতরে চলে গেল। আমি ছেলেটার কাছে এসে বললাম, এই ছেলে এইদিকায়। বলো। তা কাল মাদ্রাসায় মেয়েদের পিছু নিয়েছিলি কেন? আমি নিয়েছি। তোর বাপের কি? বাপের কথা তুলতে 2 হাত মুঠো করে ছেলেটার মাথা বরাবর দিলাম এক ঘষি। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো আর বলল, তোকে আমি দেখে নেব, তুই শুধু এইখানে বস। যা, তোর কোন বাপকে ফোন দিবি, নিয়ে আয়। হ্যালো আব্বু। কি রে সাইফুল, তোর কি হয়েছে? এমনভাবে কথা বলছিস কেন? আব্বু, আমাকে এক লোক মেরেছে, তাড়াতাড়ি আসো। তুই কোথায় আছিস এখন? মহিলা মাদ্রাসার সামনে। ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণ পর একটা গাড়ি দিয়ে একটা লোক আসলো। দৌড়ে এসে ছেলেটার কাছে গিয়ে বলল, সাইফুল, তোর কি হয়েছে? আর এইভাবে মাটিতে পড়ে আছিস কেন? আব্বু, ওই ছেলেটা আমাকে মেরেছে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে মেরেছিস? লোকটা যে আমাকে মারতে আসবে, আমি তার হাত ধরে নাক বরাবর দিলাম ঘুষি। লোকটা গিয়ে তার ছেলের সাথে হুমড়ি খেয়ে পড়লো, নাক বেয়ে রক্ত পড়তেছে। তোদেরকে ক্ষমতা দিয়েছে মাদ্রাসায় মেয়েদের বিরক্ত করতে, আবার প্রতিবাদ করলে আসিস আমাকে মারতে। পাশে থাকা একজন লোক বলল, বাবা, খুব ভালো কাজ করেছো। ওই ছেলেটাকে আমার মেয়েটাকে নিয়ে। লোকটা কিছু বলতে পারলো না, কান্না করে দিল। আমি ফোন দিলাম সজীবকে। হ্যালো সজীব। কোথায় আছিস রে তুই? মাদ্রাসার সামনে আছি, একটা গায়ে নিয়ে আয়। কেন, কি করবি? আয় আগে, তারপর বলতেছি। ঠিক আছে, 5 মিনিটের ভিতরে আসতেছি। কিছুক্ষণ পর সজীব আর পুলিশের গায়ে নিয়ে আসলো। সবাই পুলিশের গাড়ি দেখে সরে গেল। সজীব আমার কাছে এসে বলল, কি রে, এদের এই অবস্থা কেন করছিস? ওই ছেলেটা তোর বোনকে খারাপ কথা বলেছে, আর ওই যে চায়ের দোকানে বসে আছে একটা চাচা কান্না করতেছে, তার মেয়েকে ধর্ষণ করেছে। এটার প্রতিবাদ করতেছে বলে তার বাবা আমাকে এসেছে মারতে। এই ওর শালা, তোকে চেয়ারম্যান কে যে বানিয়েছে আল্লাহ জানে। আর চাচা, আপনি সাক্ষ্য দিতে পারবেন এই ছেলেটার নামে? বাবা, পারবো। আচ্ছা, আপনি কালকে থানায় চলে যান। আমি ওর আর ওর বাপের বিচার করব, জন্য কোর্ট এর প্রেসার করব। এই বলে সজীব দুজনকে নিয়ে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে সাব্বিরকে ফোন দিলাম। হ্যালো সাব্বির, কোথায় রে তুই? এই তো চায়ের দোকানে। কেন?
আমাদের বাসায় আয়, সবাইকে টাকা দিয়ে দিব আজ। আচ্ছা আমি আসতেছি। আমি বসে আছি, একটু পর সাব্বির আসলো। আচ্ছা, সবাইকে কত করে দিলে সব টাকা পূর্ণ হবে? হিসাব করে দেখ। আচ্ছা, এখন 37 কোটি টাকা দিয়ে, পরে বাকিটা আস্তে আস্তে দিব, প্রতি মাসে মাসে বেতনের সাথে। আচ্ছা ঠিক আছে, একাই ভালো হবে। আমরা দুজন সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। সাব্বির তুই কত নিবি? সবাইকে যত দিয়েছিস ততই আমাকে দিবি। এই নে তোর টাকা, চল ফয়সালের বাড়িতে ঘুরে আসি। ঠিক আছে চল। আমরা চলে আসলাম ফয়সালের বাসায়। ফয়সাল, এই ফয়সাল। মেঘ ভাইয়া, ফয়সাল ভাইয়া তো একটু বাজারে গেছে, তোমরা বসো, একটু পরে চলে আসবে। ঠিক আছে। আমরা বসে আছি, ফারিয়া আমাদের মিষ্টির ফল এনে দিল। মেঘ, এই মেয়েটাকে কি বিয়ে হয়ে গেছে? না, কেন পছন্দ হয়েছে নাকি? খুব পছন্দ হয়েছে। ফারিয়া তুমি যেন কিসে পড়ো? এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। ও আচ্ছা। আমরা কথা বলতেছি, এমন সময় ফয়সাল আসলো। কিরে তোরা কখন এসেছিস? এই তো মাত্র আসলাম, ফারিয়ার সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, ফারিয়া এগুলো নিয়ে যা। দাও। ফারিয়া চলে গেল। ফয়সাল এসে আমাদের পাশে এসে বসলো। তো কি ব্যাপার, এই অবলা তোর? এই নে টাকা, আর মাসে মাসে বেতনের সাথে বাকি টাকাগুলো দেওয়া হবে। ও আচ্ছা, খাইছিস কিছু? খেয়েছি। সাব্বির বলে তোকেই বলবে। বল। না মানে ফয়সাল, ফারিয়াকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুই যদি চাস তাহলে আম্মু আব্বুকে নিয়ে আসবো। ফারিয়া তো বলতেছে ডাক্তারি পড়ে তারপর বিয়ে করবে। সমস্যা নাই, পড়তে থাকুক, আমি তো মানা করি নাই। আচ্ছা, আর কিছুদিন যাক, আম্মু আব্বু একটু বাইরে গেছে হজ করতে, তারা আসলেই কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। থাক, মানা করছে কে? না ফয়সাল, আমি বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তুই আবার কবে থেকে সাধু হয়ে গেছিস? এই তো 1 মাস ধরে। ও আচ্ছা, যা তাহলে। আমরা চলে আসলাম বাসায়। সাব্বির চলে গেছে তার বাসায়। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বসে আছি। আম্মু আসলো আর বলল, কি করিস? দেখো না, বসে বসে টিভি দেখি। তা তো দেখতেছি। তিশা বলে তোকে ফোন দিয়েছিল। মনেই নাই তোমাকে বলতে। তিশার নাকি বিয়ে? মেয়েটা তোর জন্য অপেক্ষা করছিল, তুই মেয়েটাকে বিয়ে করবি। আম্মু, আমি কোনো আত্মীয়দের মধ্যে বিয়ে করতে চাই না, তুমি সেটা জানোই। জানি। আচ্ছা 10 তারিখে আমাকে নিয়ে দিয়ে আসবি, তোর আব্বু ওইখান দিয়ে চলে যাবে। ঠিক আছে আম্মু। আর তো রয়েছেন 7 দিনই। বিকেলে একটু শপিংয়ে যাবি আমার সাথে। কয়টায়? 6টায় গেলেই হবে। ঠিক আছে, আমি রিচিতাকে নামিয়ে দিয়ে তারপর এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বিকালে চলে আসলাম মাদ্রাসার সামনে। এসে দেখি রিচিতা দাঁড়িয়ে আছে। রিচিতা, আজ এত তাড়াতাড়ি বেরিয়ে আসলে যে? আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, খুব গরম পড়েছে। ও আচ্ছা, ওঠো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আম্মুকে নিয়ে একটু শপিংয়ে যাব। ও আচ্ছা। আমি রিচিতাকে তার বাসার সামনে নামিয়ে চলে আসলাম বাসায়। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? তুই একটু বস, আমি আসছি। আমি নিচে বসে রইলাম। আম্মু একটু পর রেডি হয়ে আসলো আর বলল, চল এখন। আমি আম্মুকে নিয়ে চলে আসলাম শপিং মলে। আম্মু একটা গহনার দোকানে ঢুকলো, আমি ওর সাথে গেলাম। ভাইয়া, ওই নেকলেসটা দেখান তো। এই নেন। এইরকম ডিজাইনের আর কয়টা নেকলেস আছে? আরেকটা আছে বাকি, ওগুলো শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এই দুইটার দাম কত? 9,25,000 টাকা। 25,000 টাকা কম দিলেই চলবে। ওকে, এই দুটো প্যাক করে দিন। ঠিক আছে ম্যাম। আম্মু, দুইটা গহনা নিয়েছো কার জন্য? কেন, ঋষিতার জন্য একটা নিয়েছি আর তিশার জন্য একটা। ও আচ্ছা, আর কিছু নিবা? আর কয়েকটা শাড়ি নেব। ঋষিতা ফোনতে বলেছে যে তার জন্য দুটো নীল শাড়ি কিনতে। ও আচ্ছা। আমরা শাড়ির দোকানে চলে আসলাম, শাড়ি কিনে চলে আসলাম বাসায়। আম্মু সজীব বলেছিল তোমাকে নিয়ে ওদের বাসায় যেতে। তাই তো এইগুলো কিনে নিয়েছি, আর যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাস। ও আচ্ছা। আমরা চলে আসলাম ঋষিতাদের বাসায়। কলিং বেল দিতে এই সজীবের আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, ভেতরে আসো। আমি আম্মুকে নিয়ে ভিতরে চলে আসলাম। আন্টি, উনি হচ্ছেন আমার আম্মু। সজীব বলেছিল আসতে। আজকে ও বলেছিল মেহমান আসবে আজকে। সজীব, ওই সজীব, দেখ মেঘ এসেছে। একটু পর সজীব নিচে নেমে আসলো। আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সজীব, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আম্মু ওদের মিষ্টি এনে দেন।
আসতেছি। আমি আম্মুর কানে কানে ফিসফিস করে বললাম, আম্মু জিজ্ঞেস করো ঋষিতা কোথায়। তুই চুপ করে বস, আমি জিজ্ঞেস করব, তোর বলতে হবে না। আমি চুপ করে বসে আছি। একটু পর আম্মু বলল, সজীব, ঋষিতা কোথায়? ঋষিতা তার রুমে আছে, আমি ওকে ডাকতেছি। ঋষিতা, এই ঋষিতা, একটু নিচে আয় তো। আসছি ভাইয়া। একটু পর ঋষিতা আসলো, আমাদের দেখে চুপ করে দাঁড়িয়ে রইলো তার ভাইয়ার কাছে। ঋষিতা, এদিকে এসো। ঋষিতা তার ভাইয়ার দিকে তাকিয়ে আছে আর তার ভাইয়া ইশারা করে বলল যেতে। এই নাও, এইগুলো তোমার। বেআইন, আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ হিসেবে নিয়ে যেতে এসেছি, আপনি কি বলেন? আমার আর কিছু বলার নেই, সজীব যা বলবে তাই হবে। ওর আব্বু তো একটু বাইরে গেছে তাই। সজীব, তুই কিছু বল। আম্মু, আমার আর কি বলার আছে? দুজনকে পছন্দ করে তাহলে আর এর মাঝে আমরা বাধা হয়ে আর দাঁড়ায় না। তাহলে বিয়ের দিন তারিখ ফাইনাল করা যাক। ভাইয়া, আমি কিছু বলতে চাই, যদি আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়। বল, কি বলবি? আমি এখন বিয়ে করতে চাইছি না, এই বছর তো শেষ, তাই সামনের বছর বিয়ে করব। মেঘ, তুই কি বলছিস? আমি কিছুই জানি না, আম্মুই বলুক। আচ্ছা ঠিক আছে, ঋষিতা যেই দিন চাইবে ওই দিনই আমরা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আজ তাহলে যাই বিয়েন? থেকে যান আজকে। না, অনেক রাত হয়ে এসেছে। ঋষিতা মা, যাই আমরা। আমরা চলে আসলাম বাসায়। আমি আমার রুমে এসে ঋষিতাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুমি পরে বিয়ে করবে বলছো কেন? এমনি বলছি। কেন, তুমি এত বিয়ে পাগল হয়েছো কেন? তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, যদি তোমার মুখখানা দেখতে পারতাম। ও, এই কথা। আচ্ছা, আমার পিক পাঠিয়েছি, দেখো। ঠিক আছে। ঋষিতা তার পিক পাঠালো, আমি হাঁ করে তার পিকের দিকে তাকিয়ে রইলাম। এইদিকে ঋষিতা আমাকে কলে ডাকতেছে, কোনো সাড়া না পেয়ে ফোন কেটে আবার ফোন দিল। এই ফোন রিসিভ করে বললাম, অপসরির চাইতেও কোনো দিক দিয়ে কম না তুমি। তাই নাকি? হয়েছে, আর পাম দিয়ে ফোলাতে হবে না আমাকে, আর আমি এমনি সুন্দর, তোমাকে বলতে হবে না। ও আচ্ছা, খাইছো? না, তুমি খেয়েছো? না, খাবো একটু পর। আম্মু যে শপিং ব্যাগগুলো তোমাকে দিয়েছিল তা দেখছো? ও শিট, মনেই নেই আমার শাশুড়ি আম্মু আমাকে কী দিয়েছে। ওয়েট, আমি দেখছি। দেখো। আম্মুর চয়েস তো খুব সুন্দর, আর নেকলেসটা খুব সুন্দর হয়েছে। কত নিয়েছে? দুইটা 9 লক্ষ টাকা দিয়ে কিনেছে, একটা তোমার জন্য, একটা তিশার জন্য। এই তিশাটাকে? তিশা হচ্ছে আমার চাচাতো বোন, ওর বিয়ে 15 তারিখে। ও আচ্ছা, তুমিও যাবে নাকি? যাব। কেন, তুমি যাবে? আমি গিয়ে কি করব? বাসায় থাকবো। ও আচ্ছা, আম্মু ডাকতেছে, খেয়ে আসি, তারপর ফোন দিব। ওকে, যাও, আমিও খেতে যাই। ঠিক আছে, আর তোমার খাওয়া দাওয়া শেষ হলে একটা মেসেজ দিও। ঠিক আছে। আমি চলে আসলাম নিচে। আব্বু আম্মু খাবার টেবিলে বসে আছে, আমিও গিয়ে বসে পড়লাম আব্বুর পাশে। কিরে মেঘ, অফিস কি যাবি না নাকি? আমি কি সারা জীবন তোকে খাওয়াবো নাকি? আচ্ছা আব্বু, কাল থেকে যাব। আচ্ছা যাও, উত্তরায় যে আমাদের মিলগুলো আছে ওইখানে গিয়ে দেখে আসবি সব ঠিক আছে কিনা। ঠিক আছে আব্বু। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। এসে ফোন বের করে এফবিতে ঢুকলাম। কিছুক্ষণ পর ঋষিতা মেসেজ দিল, আমি ফোন দিলাম। ফোন দিয়ে কথা বলতেছি আর ফেসবুক করতেছি। তুমি কি ফেসবুক চালাও? চালাই। কেন? তোমার আইডির নাম কি? রাইটার রাতুল। তোমার আইডির সাথে তো আরো আগে থেকে অ্যাড আছে। ও আচ্ছা, ভালোই তো হলো। গল্প পড়ো নাকি? অনেক, খুব ভালো লাগে তোমার গল্পগুলো। ও আচ্ছা, ঘুমাবো এখন? একটু পর ঘুমাবো, কালকে পরীক্ষা তো ছাত্রীদের, তাই প্রশ্ন বানাতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি প্রশ্ন বানাও, আমি ঘুমাই। ঠিক আছে, আর কাল 9টায় চলে আসবা, একটু কাজ আছে বাজারে। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে আম্মুরটাকে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা 5 বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম ঋষিতাদের বাসার নিচে। ফোন দিতে ঋষিতা নিচে নেমে আসলো। চলো। আমাকে মাদ্রাসা নামিয়ে দিয়ে এটা 200 পিস ফটোকপি করে আনবা, আর এইটা 150 পিস, আর এটা 220 পিস। আমার মনে থাকবে না, তুমি চলো। সামনে একটা দোকান আছে, ওইখান থেকে ফটোকপি করে নিয়ে যাব। ঠিক আছে, চলো। আমরা চলে আসলাম ফটোশপে। ফটোকপি করে মাদ্রাসায় চলে আসলাম। ঋষিতা নিচে চলে গেল, আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি ফয়সাল আর সাব্বির বসে আছে। কিরে মামা, কি অবস্থা তোদের? ভালোই, তোর কি অবস্থা? ভালোই। কিরে সাব্বির, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? 19 তারিখে আমার বিয়ে, আর বিয়ের কার্ড তো দিয়েই এসেছি, দেখিস নাই? দেখেছি, তাই তো জিজ্ঞেস করলাম। তা ভাবির শালি আছে নাকি? আছে। প্রেম করবি নাকি? না, আমার বউ আছে, ফয়সালের জন্য।
মাম্মারে আর বলিস না, একটারে পাড়ায় বাঁচি না, আবার আরেকটাকে কীভাবে সামলাবো? ছেড়ে দে ওকে, না হলে তোর জীবন তেনা তেনা বানিয়ে ফেলবে। আরে মাম্মা, 1 মিনিটের জন্য যদি ফোন বন্ধ থাকে তাহলে আত্মহত্যা করবে, ভয় দেখায় আমাকে। তাহলে বিয়ে করে নে, সমস্যার সমাধান হয়ে যাবে। তাই করতে হবে। আচ্ছা আমি কথা বলবো নি ফাহিমার সাথে। আচ্ছা কথা বলে দেখ কি বলে। ঠিক আছে, নাম্বারটা দে। এই নে তোল, 017। আচ্ছা আমি বাসায় গিয়ে ফোন দিব নি। ঠিক আছে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো 3 রাস্তার মোড়ে। কেন, কি হয়েছে? কিছু না, তুই না বলেছিলি অফিসে যাবি? যাব। একটু বড় আমি রুমে এসে ফোন দিলাম ফারিয়ার ফোনে। ফোন রিসিভ করতে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ফয়সালের বন্ধু বলছিলাম, কিছু কথা ছিল। বলো ভাইয়া। তোমার দুজনে তো ঝগড়া করো কেন? ফয়সালকে খুব ভালোবাসি আমি, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তা ঠিক আছে, ভালোবাসা বলে কি সারাদিনই ওই কথা বলতে হবে? ছেলেটা আজ 2 দিন ধরে খায় না কিছু। কি? ও তো বলছে খাইছে। ফয়সালও তোমাকে খুব ভালোবাসে, সারাদিন কথা বলে, একটুও তোকে ছাড় দাও না খাবারের জন্য। ওয়াশরুমে গেলেও নাকি তোমার সাথে কথা বলতে হয়। আসলে ভাইয়া, এত যখন সন্দেহ করো, বিয়ে করে ফেললেই তো পারো। আমি তো রাজি আছি। ঠিক আছে, কাল আমি ফয়সালের মা বাবাকে তোমাদের বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আম্মু আব্বুকে বলবো নি। আচ্ছা এখন রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নিচে আসতেই দেখি আম্মু খবর দেখতেছে। আম্মু, আমি অফিসে গেলাম। আচ্ছা যা, ভালোভাবে যাস। আমি চলে আসলাম অফিসে। এসে দেখি অনেকগুলো মেশিন খালি পড়ে আছে। আমি ম্যানেজার রুমে এসে দেখি চেয়ারে বসে আরামে চা খাচ্ছে। এই যে ম্যানেজার। আমার গলার কণ্ঠ শুনে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলল, স্যার আপনি এইখানে? কেন আশা করেননি? আসলে স্যার। আসলে করতে হবে না। অফিসের সব লোক কোথায়? সবাই চলে গেছে কাজ করবে না বলে। কেন চলে গেছে জানতে পারি? আমি নিজেও জানি না। সবাইকে ফোন দিয়ে বলেন আসতে, আমি কথা বলবো। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া ও আপুরা তোমরা কাজ ছেড়ে চলে গেছো কেন? স্যার, আমাদের বেতন কমিয়ে দিয়েছে, আর প্রতি মাসে 100 টাকা করে কেটে রাখে ওই ম্যানেজার। ম্যানেজার? এইসব কি শুনতেছি? এই জন্য কি আপনাকে রাখা হয়েছে? সরি স্যার। এইসব কতদিন ধরে চলতেছে? স্যার গত 3 মাস ধরে চলতেছে। বড় স্যার কাজের চাপে এখানে আসতে পারে না, তাই এমন করতেছে এই ম্যানেজার। ম্যানেজার, আপনি 3 মাসের সকল কিছু হিসাব করে 20 মিনিটের মধ্যে যান এখান থেকে। আর আপনারা আপনাদের কাজে বসেন। আজ থেকে আমি অফিসে দেখাশোনা করব। আর এই যে ছেলে, এইদিকে আসো। জি স্যার। তোমার নাম কি আর কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার নাম রাজিম, এইচএসসি পাশ করেছি। ঠিক আছে, আজ থেকে তুমিও কাজ করবে। আর মালপত্র যা আসবে সব কিছু লিস্ট আমাকে দিতে পারবে না? জি স্যার, পারবো। এই নাও আমার কার্ড, যখন যা প্রয়োজন হবে আমাকে ফোন দিবে। আর নাইট শিফটে কে আছে? স্যার, আমার বড় ভাই আছে। ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমার নাম্বারটা তোমার বড় ভাইকে দিয়ে যাবে, আর বলে যাবে কি কি কাজ করতে হবে। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম ম্যানেজারের রুমে। ম্যানেজার সব কিছু রেডি করেছেন। জি স্যার, এই নেন। আমি সব কাগজপত্র দেখে বললাম, এই সব কি? আগে প্রতি মাসে 40টা গাড়ি আসতো, আর এখন কেন 10টা করে গাড়ি আসে? সরি, জানি না। কিছু বললেই জানেন না। আর টাকা এত কম কেন রশিদের? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর 3 মাসের শ্রমিকদের কাছ থেকে যত টাকা নিয়েছেন এখনই দিবেন। কতজন শ্রমিক আছে এখানে? 400 জন। জরিমানা সহ আপনি 3,20,000 টাকা দিবেন আজকে। স্যার আজ পারবো না, কারণ আমার কাছে এত টাকা নেই এখন। আপনার ব্যাংক কার্ড দেন, আর আপনার সাথে ক্যাশ কত টাকা আছে বের করেন। 60,000 টাকার কেস আছে। আর এই নেন ব্যাংকের কার্ড, 3 লক্ষ টাকা আছে ব্যাংকে। ঠিক আছে, চলেন আমার সাথে ব্যাংকে। চলেন। আমি ম্যানেজারকে নিয়ে চলে আসলাম ব্যাংকে। টাকাগুলো নিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা তার হাতে দিয়ে বললাম, এই নেন আরও 20,000 টাকা, কাল আপনার আর অফিসে আসতে হবে না। এই বলে চলে আসলাম অফিসে। সবাই এইদিকে আসেন, কাল আপনাদের টাকা দেওয়া হবে যত টাকা নেওয়া হয়েছে। আর আপনারা এখন থেকে প্রতিদিন কাজে আসবেন। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম বাইরে। বাইরে এসে বাইকটা নিয়ে আর একটা কোম্পানিতে যাবো, এমন সময় ঋষিতার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় তুমি? আমি তো একটু আমাদের কোম্পানিতে এসেছিলাম। কেন? মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছে, আমি রিক্সা করে চলে যাই তাহলে? ঠিক আছে, চলে যাও। আর আমার যেতেও সময় লাগবে। আর বাসায় গিয়ে ফোন দিবা, না হলে টেনশন হবে আমার। ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে দিয়ে বাইক চালিয়ে চলে আসলাম আরেকটা কোম্পানিতে।
আমি যেতে ম্যানেজার আমাকে সব কিছু দেখাতে লাগলো। আমি সব কিছু দেখে বললাম, ঠিক আছে, এইভাবে কাজ চললেই হবে। আর কি লাগবে আমাকে জানাবেন, এই নেন আমার কার্ড। ঠিক আছে স্যার। আমি আব্বুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কিরে হঠাৎ ফোন? আব্বু, ওরাই কি আমাদের দুইটাই কোম্পানি নাকি আরও আছে? না, উত্তরায় আমাদের 5টা কোম্পানি আর গাজীপুরে 2টা কোম্পানি। ঠিক আছে আব্বু। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে আরও 3টা অফিসে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখা শেষ করে আস্তে আস্তে রাত হয়ে গেল। ফোনটা বের করে দেখি রিসিতে অনেকগুলো মিস কল। আমি ফোন ব্যাক করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আছো এখন? এই তো রাস্তায়। কেন, কি হয়েছে? আমার জন্য ফুচকা এনে দিয়ে যেতে পারবা? আচ্ছা, আমি ফুচকা নিয়ে তোমার বাসার নিচে গিয়ে ফোন দিব। ঠিক আছে। আমি ফুচকা নিয়ে ঋষিতাদের বাসার নিচে চলে গেলাম। ফোন দিতে ঋষিতা নিচে এসে ফুচকা নিয়ে চলে গেল। আমি বাসায় চলে আসলে আমার বাসায় আসতে আম্মু বলল, মেঘ, আজকে কয় তারিখ? কেন, আজকে 10 তারিখ। এই রে, আজকে তো আম্মুকে দিয়ে আসার কথা ছিল। সরি আম্মু, এই তো মাত্র আসলাম অফিসগুলো থেকে। আচ্ছা ঠিক আছে, কাল আমাকে দিয়ে এসে যা করার করবি। ঠিক আছে আম্মু। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিচে খাবার জন্য চলে গেলাম। খাবার খেয়ে টিভি দেখতে লাগলাম। আম্মু আমার পাশে এসে বসতে বসতে বলল, তা অফিস কেমন দেখছিস? আর বইলো না আম্মু, ম্যানেজার আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে। সব কর্মীগুলো চলে গেছিলো, আমি আবার ফোন দিয়ে আনিয়েছি। ও আচ্ছা, তোর আব্বু বাসায় থাকলে তো এই সব হতো না। আচ্ছা আম্মু, আমি ঘুমাতে যাই। 6টায় ডেকে দিবা, তোমাকে দিয়ে এসে আমার অফিসে যেতে হবে। ঠিক আছে, আমি যখন নামাজ পড়তে উঠি তখন ডাক দিব নে। ঠিক আছে। আমি আমার রুমে এসে দেখি ফোনটা বাজতেছে। তাকিয়ে দেখি ফয়সালের ফোন। হ্যালো ফয়সাল। মামা, তুই কি কান পড়া দিয়েছিস যে আজ একবারও ফোন দেয় নাই, শুধু একটু আগে ফোন দিয়েছে? বলছি এমন কিছু, তাই তোকে আর বেশি ফোন দিবে না। আর কাল আন্টি আর আঙ্কেলকে নিয়ে ওদের বাসায় যাবি। ঠিক আছে। আর বিয়ের পাকা কথা বলবি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আমি ফোন রাখতে ঋষিতার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার সাথে কথা বলছিলে? ফোন দিচ্ছি, ওয়েটিংয়ে ফোন তোমার। ফয়সাল ফোন দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম একটু। ও আচ্ছা, 3 দিন মাদ্রাসা বন্ধ আর এই 3 দিন তোমার ছুটি। ঠিক আছে। আর কাল আমি গাজীপুর যাব অফিস দেখতে, তাই তোকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আচ্ছা এখন ঘুমা, কাল আজানের সময় ফোন দেবো না। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকে ঢুকতে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ফজরের সময় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে নামাজ পড়ে ফোনটা হাতে নিতেই দেখে ঋষিতা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়ছো? তুমি পড়েছো? পড়ছি। আচ্ছা রাখি এখন, পরে ফোন দিব আবার। এই বলে ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু রেডি হয়ে গেছে। আম্মু চলো। রুটি বানাইছি, খেয়ে নে তুই। এখন আবার রুটি বানাতে গেলে কেন? আমি 2টা রুটি খেয়ে পানি খেয়ে গাড়িতে চলে আসলাম। আম্মু মেন গেটে তালা দিয়ে গাড়িতে এসে বসলো। আমি ড্রাইভ করতেছি, গাড়ি চলতে তার আপন গতিতে। আম্মু বলল, রাস্তায় দাঁড়া করিস গাড়ি, মিষ্টি কিনবো। ঠিক আছে, আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসতেছি, তুমি বসে থাকো গাড়িতে। ঠিক আছে। আমি মিষ্টি নিয়ে চলে আসলাম গাড়িতে। আরও 15 মিনিট পর ড্রাইভ করার পর চলে আসলাম চাচার বাড়িতে। আম্মুকে বাড়ির ভিতরে দিয়ে যেই চলে যেতে লাগলাম, অমনি তিশা বলল, ভাইয়া চলে যাচ্ছ? রে, গাজীপুর যেতে হবে, অফিসে একটু ঘুরে আসতে হবে। আবার কবে আসবে? বিয়ের আগের দিন আসলে হবে না? তোমার ইচ্ছে। আচ্ছা রাগ করিস না, আমি চলে আসবো। ঠিক আছে ভাইয়া, যাও। আমি ড্রাইভ করে চলে আসলাম গাজীপুর মেন সড়কে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম অফিসে। আমি যেতে ম্যানেজার আমাকে তার কেবিনে নিয়ে গেল। আমি চেয়ারে বসতে ম্যানেজার বলল, স্যার আপনি বসেন, আমি আপনার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসছি। একটা 7 আপ আনলেই হবে, 500 মিলিগ্রাম। ঠিক আছে স্যার। ম্যানেজার আমাকে 7 আপ দিয়ে কাগজপত্রগুলো রেডি করতে লাগলো। আমি কাগজপত্র সবগুলো দেখে অফিসে ঘুরতে লাগলাম। যাক, এই অফিসটা খুব ভালোই চলতেছে। আমি একজন কর্মীকে বললাম, ভাই আপনাদের বেতন কত করে পড়ে? স্যার আমাদের বেতন 15,000 করে পড়ে। ও আচ্ছা, কাজ করো ঠিক মতো। পুরোটা ঘুরে চলে আসলাম আরেকটা কোম্পানিতে। গাজীপুরের সব কিছুই ভালো চলে। সারাদিন থাকার পর রাতে বাসায় ফিরলাম। গোসল করে খাওয়া দাওয়া করে ঋষিতাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কখন এসেছো গাজীপুর থেকে? এই তো 1 ঘন্টা হবে আইসি। খাইছো? খেয়েছি। তুমি খেয়েছো? আইসি।
আচ্ছা ভিডিও কল করি। ঠিক আছে, দাও। এসে থেকে ফোন দিলাম, কল আসতেই দেখি এখনও পর্দা করে বসে আছে। কেন, কি হয়েছে? একটু মুখটা খুলো দেখি। বিয়ের পর সারাদিন রাত ওইসব দেখতে পারবেন, এখন না দেখলেও চলবে। আচ্ছা ঠিক আছে, খুলতে হবে না। এইভাবে আর অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙলো। হ্যালো। এখনো ঘুমাচ্ছ? কি করব, আজ কাজ নেই তাই ঘুমাবো। আচ্ছা ঘুমা। ঘুমিয়ে আছি এমন সময় আবার ফোন এলো। হ্যালো, কে? ভাইয়া কি করো? ও তিশা, ঘুমিয়ে আছি। তুই কি করিস? কিছু না, বসে আছি। খাইছো? না, খাই নাই। ও আচ্ছা, তাহলে ঘুমাও। পরের দিন চলে আসলাম তিশাদের বাসায়। গায়ে হলুদ শেষ হলো রাতে। কাল বিয়ে, সারা রাত জেগে আছে ঋষিতার সাথে কথা বললাম। পরের দিন সকালে কিছু কাজ করলাম। চাচা, তিশা কোথায়? তিশা তো উপরে রেডি করতেছে মনে হয়। ও আচ্ছা। আমি চলে আসলাম উপরে। উপরে এসে দেখি তিশাকে সাজাচ্ছে। তিশা, আসতে পারি? আই। আমি ভিতরে যে তিশার বান্ধবীরা বলল, বাহ তিশা, তোর ভাইয়া দেখে খুব হ্যান্ডসাম। দেখতে হবে না ভাইয়াটা কার? আচ্ছা তিশা, এই নে, এটা তোর জন্য কিনেছিলাম। আমি যাই তাহলে। আচ্ছা যা। আমি চলে আসলাম বাইরে। কোনো মতে তিশার বিয়েটা হয়ে গেল। আমি আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু চলে এসেছে। আব্বু, কখন আইসো? এই তো একটু আগে আইছি, ওরা দেখি আজই চলে এসেছে। আব্বু, বিয়ের আওয়াজ আমার ভালো লাগে না, তাই চলে আসি। ও আচ্ছা, ভালো করেছিস। অফিসে গিয়েছিলি? গিয়েছিলাম। 1 নম্বর অফিসের ম্যানেজারকে বের করে দিয়েছি। কেন, কি করেছে? তুমি তো 3 মাস ধরে অফিসে যাও না। ওই ম্যানেজার অফিসে এমন বাজে অবস্থা করেছে বলার মতো না। ভালো করেছিস। এখন থেকে তুই ওই অফিসের দেখাশোনা করবি। আমি এখন অবসর নিব। ঠিক আছে আব্বু, তুমি এখন রেস্ট নাও। আমি আস্তে আস্তে অফিসের সব কিছু বুঝে তারপর তোমাকে আর অফিসে যেতে দিব না। মেয়ে, কিছু খাবি? রান্না করতাম নাকি? না আম্মু, আর রান্না করতে হবে না। আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। ও আচ্ছা, ভালো করেছিস। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমরা 3 জন খেয়ে নিলাম। 3 দিন পর সাব্বিরের বিয়ে। সাব্বিরের কথা ভাবতে ভাবতে দেখি সাব্বির ফোন দিয়েছে। মামা, কেমন অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো কাজ হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বল? আমার বিয়ের দিন মিশন পড়েছে। ও আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। অনেক বড় মিশন কিন্তু। আমি থাকতে তুই চিন্তা করিস কেন? তুই নিশ্চিন্তে বিয়ে কর। আমি আর ফয়সাল এদিকটা সামলে নিব। আর স্নাইপারগুলো কোথায় রেখেছিস? মাহবুবকে জিজ্ঞেস করলেই সব কিছু দেখিয়ে দিবে। ঠিক আছে। এই ফোনটা রেখে ফয়সালকে ফোন দিলাম। কিরে ফয়সাল, কোথায় আছিস? এই তো বাসায়। কেন, কি হয়েছে? আমাদের বাসায় আসতে পারবি? পারবো। আচ্ছা। কিছুক্ষণ পর ফয়সাল আসলো। সজীবকে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটু আমাদের বাসায় আয়। কখন আসতে হবে? এখনই আয়, ভালো হবে। ঠিক আছে, আসতেছি। ফয়সাল সাব্বিরের বিয়ের দিনে একটা বড় মিশন আছে হাইওয়েতে, আর উত্তরের দিকে নদীর পাড়ে। সাব্বির তো নেই, কিভাবে কি করব? সজীব আসতেছে, তার সাথে কথা বলে দেখি কি বলে। হুম। আমি আর ফয়সাল কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর সজীব আসলো। বল। আগে বস, কফি নিয়ে আসি। ঠিক আছে, আন। আমি কফি আনলাম 3 জনের জন্য। কফি খেতে খেতে কথা বলতেছি। সজীব, সাব্বিরের বিয়ের দিন অনেক বড় মিশন আছে 2 জায়গায়। কীভাবে কি করবো বুঝতেছি না। হাই ওইটা পুলিশ ফোর্স থেকে নে, আর নদীর ঘাটে তো লোক থাকবে নে। ঠিক আছে। সাব্বিরের বিয়ে আজ। সারাদিন বিয়েতে থেকে চলে আসলাম বিকালে বাসায়। একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমার আস্তানায়। মাহবুব, সাব্বির স্নাইপার কোথায় রেখেছে জানিস? ভাই, কয়টা লাগবে? 15টা বা 20টা নিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি নিয়ে আসতেছি। মাহবুব চলে গেল। আমি আমার কেবিনে চলে আসলাম। এসে বসে আছি। কিছুক্ষণ পর মাহবুব আসলো। ভাই, সব কিছু রেডি আছে, গাড়িতে রেখে এসেছি। ঠিক আছে, সবাইকে বল রেডি হতে। ঠিক আছে ভাই, বলতেছি। সবাইকে রেডি করে চলে আসলাম মিশনে। আল্লাহর নাম নিয়ে মিশন শুরু করলাম। রাত প্রায় 3টা বাজে, এখনও মিশন চলতেছে। এইখানকার মিশন প্রায় শেষ। মিশন শেষ করে চলে আসলাম হাইওয়েতে। এসে দেখি অনেক পুলিশ মারা গেছে। আর সজীবকে ফোন দিলাম, ফোনটা রিসিভ করে হ্যালো বললো। আমি তাকিয়ে দেখি গাড়ির ওই পাশে সজীব শুয়ে আছে, হাতে পায়ে গুলি লেগেছে। আমি জরুরি অ্যাম্বুলেন্সকে ফোন দিলাম। 10 মিনিটের মধ্যে চলে আসলো অ্যাম্বুলেন্স। সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলাম হাসপাতালে। ডক্টর, তাড়াতাড়ি দিকে আসো। কি হয়েছে? আর এত লোকের গায়ে রক্ত কেন? এখনই সবার অপারেশন শুরু করেন, সবাই পুলিশের লোক। নার্স, সব ডাক্তারকে খবর দাও, ইমিডিয়েটলি বলো আসতে। ঠিক আছে ডক্টর।
সবাইকে অপারেশন রুমে ঢোকালো। কিছুক্ষণের মধ্যে খবরে এসব দৃশ্য দেখাতে লাগলো। সাব্বির আমাকে ফোন দিতেছে, কিন্তু আমি ফোন ধরার অবস্থায় নাই। খুব টেনশন হচ্ছে সজীবের জন্য। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার, সবার কেমন অবস্থা? সবাই ভালো, কিন্তু খুব রক্তের প্রয়োজন। আপনি দেখেন এ পজিটিভ রক্ত জোগাড় করতে পারেন কিনা। ঠিক আছে ডক্টর, আমি জোগাড় করতেছি। ফেসবুক লাইভ শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই অনেক লোক এসে হাজির হলো। নার্স সবার থেকে রক্ত নিচ্ছেন। রক্ত নেওয়া শেষ হলে নার্স রক্ত দিয়ে ভিতরে ঢুকলো। আমি বেঞ্চে বসে আছি, দরজার দিকে তাকিয়ে দেখি সাব্বির দৌড়ে আসতেছে। আমাকে দেখে বলল, মেঘ, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। সজীব ভিতরে আছে। তুই কোনো চিন্তা করিস না, সজীব ঠিক হয়ে যাবে। আমরা দুজনে কথা বলতেছি, এমন সময় হাসপাতালের ভিতর সাংবাদিক চলে আসলো। আমার কাছে এসে বলল, ভাই, এতগুলো মানুষকে আপনি কিভাবে রক্ষা করছেন? ভাইয়া, এখন কোনো কথা হবে না, এখন খুব টেনশনে আছে সবাই। দেখুন, এই ছেলেটা আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না। আপনারা দেখছেন না আমরা কেমন অবস্থায় আছি? এইখানে 20 থেকে 25 জন লোক হাসপাতালে ভর্তি আছে, আপনারা দেখছেন না? কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার, এখন সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে ডক্টর, আমি কি এখন ভিতরে যেতে পারি? একটু পর যেতে পারবেন। ঠিক আছে। আমি বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ঋষিতা তার আব্বু আম্মু আসলো। আমার কাছে এসে বলল, মেঘ, সজীব কেমন আছে? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। তোমার শরীরে এত রক্ত কেন? সজীবকে আনছি যে, তাই রক্ত পড়ছে। ও আচ্ছা, খেয়েছো কিছু? না, কিছু খাই নাই, খাবো একটু পর। আমি খাবার এনে দিই? না, সজীবের সাথে কথা বলে তারপর খাবার খাবো। ও আচ্ছা। সজীব উঠেছে, একজন ভেতরে যেতে পারবেন। আমি ভিতরে গিয়ে বললাম, এখন কেমন লাগতেছে? ভালো আছি, তোর কিছু হয় নাই? না, আমার কিছু হয় নাই। ঋষিতা এসেছে, কথা বলবি? ওদের কেন ডাকলি আবার? আরে খবর দেখে আইছে, আমি খবর দেই নাই তো। ও আচ্ছা। আমি বাহিরে বেরিয়ে আসলাম। ঋষিতা, সজীব তোমাকে ডাকতেছে, আমি বাসা থেকে আসতেছি। আচ্ছা যাও, আমি এখানে আছি। আমি চলে আসলাম বাসায়। আম্মু, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আয়। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু ভাত বেড়ে বসে আছে। আমি গিয়ে খাওয়া শুরু করলাম। কিরে মেঘ, তোর কি হয়েছে? তোকে দেখে টেনশন করছিস মনে হচ্ছে। আম্মু, সজীবের গুলি লেগেছে। কাল একটা মিশনে গিয়েছিল, ওইখান থেকে গুলি লেগেছে। ও আচ্ছা, আমি যাব নাকি? না, তোমার যেতে হবে না, আমি আছি তো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি ঋষিতা বাইরে বসে আছে, আন্টি আঙ্কেলও আছে। ঋষিতা, তোমরা বাসায় চলে যাও, আমি আছি এখানে। তুমি থাকতে পারবে একা? থাকতে পারবো। সাব্বির আছে তো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, বিকেলে আসবো আবার। না, আর আসতে হবে না, আমি আর সাব্বির সামলে নিতে পারবো। ঋষিতা চলে গেল। আমি সজীবের কাছে এসে বসে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে ঘুম থেকে উঠে দেখি সজীব বসে আছে। কিরে, এখন কেমন লাগছে তোর? ভালো আছি। আচ্ছা, ডক্টরের সাথে কথা বলে দেখি কি বলে, আজ নিয়ে যেতে পারবো কি না। এই বলে চলে আসলাম ডক্টরের কাছে। ডক্টর, সজীবকে কি আজ নিয়ে যেতে পারবো? না, আজ আর পারবেন না, কাল নিয়ে যেতে পারবেন। হাতে ব্যান্ডেজ থাকে, 15 দিনের পর নিয়ে আসবেন। ঠিক আছে। দেখতে দেখতে রাতটা কেটে গেল। সকালে ডক্টরের সাথে কথা বলে সজীবকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে গোসল করে খেয়ে দিলাম এক ঘুম। হঠাৎ পরের দিন সকালে মাথা ভার হয়ে আছে, উঠতে পারছি না। একটু পর আম্মু আসলো, বলল, কিরে মেঘ, তোর কি হয়েছে? এখনো উঠছিস না কেন? আম্মু, মাথা নিয়ে উঠতে পারছি না, খুব ভার হয়ে আছে। ও আচ্ছা, এদিকে আয়, আমি তোর মাথায় পানি ঢেলে দিই। আম্মু। আম্মু আমার মাথায় পানি ঢেলে দিল। এখন মাথাটা হালকা লাগতেছে। উঠে বসতে আমার বিছানায় শুয়ে পড়লাম। তোর আর উঠতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। আম্মু চলে গেল খাবার আনতে। খাবার এনে খাইয়ে দিল। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মায়ের হাতে যা খায় তাই অমৃত লাগে। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় ঋষিতার ফোন। আম্মু ফোনটা ধরে বলল, ঋষিতা মা নাকি? আম্মু, কি করছো? এই তো মেঘের মাথায় পানি ঢেলে খাবার খাইয়ে দিলাম। মেঘের আবার কি হয়েছে? তেমন কিছু না, প্রেশার কমে গেছে, তাই মাথার ভার হয়ে আছে। ও আচ্ছা, আমি আসবো নাকি? না, আসতে হবে না, আমি আছি। ঠিক আছে আম্মু, এখন রাখি। ঋষিতা ফোনটা রেখে দিল। আমি ঘুমিয়ে আছি দেখে আম্মু চলে গেল। ঘুম থেকে উঠলাম বিকালে। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু বলল, খাবার খেয়ে নে, তোর জন্য রান্না করেছি। ও আচ্ছা, খাবার দাও। এই নাও, তোর জন্য বাজার থেকে মুরগির কলিজা আর মাংস এনেছিলাম। আমি খাবার খেয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। টিভিতে দেখতেছি
এমন সময় ফয়সালের ফোন। হ্যালো ফয়সাল। কি রে, তুই না কি মাথা নিয়ে উঠতে পারিস না? আরে প্রেশার কম ছিল তাই এমন হয়েছে। ও আচ্ছা, মামা আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, 23 তারিখে বিয়ে। ও আচ্ছা, ভালোই হলো তাহলে, তোর বিয়েতে মজা করতে পারবো। পারবি। আর তোমার তো 4 দিনই রয়েছে, কোথায় দিয়ে চলে যাবে ঠিক নেই। কেটে গেল 4 দিন। আজ ফয়সালের বিয়ে। সকালে রেডি হয়ে চলে আসলাম ফয়সালের বাসায়। আমি যেতে ফয়সালের চাচাতো বোনেরা আমাকে ধরলো আর বলল, ভাইয়া এদিকে একটু শোনা যাবে? বলুন। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? সরি আপু, ওই যে একটা বোরকা পরা মেয়ে দেখতেছেন না, উনি আমার নাম্বার নিয়ে গেছে। আমি আর কিছু বললাম না, বাকিটা ওরাই বুঝে গেছে। আমি চলে আসলাম ফয়সালের রুমে। এসে দেখি সজীব চলে এসেছে, ফয়সালকে রেডি করতেছে। মামা আমি চলে এসেছি। এতক্ষণে তোর আসার সময় হলো, এই নিয়ে এটা পরিয়ে দে। ভাবি কি আজকে রাতে বেঁচে থাকবে নাকি? বেঁচে থাকবে না কেন? সেটা পরে বলবো নি। এই বলে ফয়সালকে রেডি করে চলে আসলাম বিয়ে বাড়িতে। গেটে আমাদের আটকালো। 2000 টাকা সাইদের হাতে গুঁজে দিয়ে আমরা ভিতরে চলে আসলাম। আমাদের আসনে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ, এখন কোলে নিয়ে যাওয়ার পালা। ফয়সাল বলল, কি রে মামা, এখনো নিয়ে আসতেছেন কেন ফারিয়াকে? আরে বেটা নিয়ে আসবে, তুই চিন্তা করিস না। একটু পর ফারিয়াকে নিয়ে আসলো। সব নিয়মকানুন মেনে ফারিয়াকে গাড়িতে ওঠালো, কিন্তু ফারিয়ার চোখে কোনো পানি নেই। হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলো ফয়সালের বাসায়। কনেকে সবাই নিয়ে গেল। আমি, ফয়সাল, সাব্বির, সাজিব চলে আসলাম ছাদে। কিরে ফয়সাল, তোর বউ কান্না করলো না কেন বিয়েতে? সেটা তো আমিও জানি না। আচ্ছা যাই হোক, এটা রাখ, কাজে আসবে। কি আছে এটার ভিতরে? বাসর ঘরে গিয়ে খুলবে। ঠিক আছে। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। রাত প্রায় 2টা। আঙ্কেল আসলো আর বলল, কিরে ফয়সাল, এখনো এখানে বসে আসিস কেন? ওইদিকে বৌমা তোর জন্য অপেক্ষা করছে। যা যা তাড়াতাড়ি যা। যাচ্ছি। আমরাও চলে আসলাম আমাদের বাসায়। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ঋষিতার ডাকে। এই ওঠো, এখনো ঘুমাচ্ছ? কি হয়েছে, এটা সকাল সকাল ডাকতেছো কেন? কটা বাজে দেখেছো? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ফয়সালদের বাসায়। এসে দেখি ফয়সাল এখনও ওঠে নাই। কিরে ফয়সাল, এখনও কিসের ঘুমাচ্ছিস? কি হয়েছে? আজও অন্তত শান্তিতে ঘুমাতে দে। আবে হালার পুত, 11টা বাজে, সেই দিকে খেয়াল আছে? নিচে তো হাসাহাসি শুরু হয়ে গেছে তোকে নিয়ে। কি বলতেছিস সেই সব? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে। আমি নিচে চলে আসলাম। নিচে এসে বসে বসে ফয়সালের শালিদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ফয়সাল আসতেই তার শালিগুলো বলল, কি ব্যাপারে দুলা ভাই, আমার বোনটাকে পেয়ে ছাড়তেই মন চাইছে না নাকি? আরে তা না, কাল তো দেখছো কয়টায় ঘুমাইছি। জানি না। যা এখন খেয়ে নেন, পরে আমার সাথে আমাদের বাসায় যাবেন। মেঘ চল খেয়ে নিবি। না আমি খেয়ে এসেছি, তুই খা গিয়ে। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। একটু পর ফয়সাল খেয়ে এসে বলল, আমাদের সাথে যাবি নাকি? না আমার কাজ আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। বলল, মেঘ তোর আব্বু বলেছে একটু অফিসে যেতে। এইখানে আসে নাকি? গাজীপুরে। এইখানেই আছে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। আমি রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। 30 মিনিট পর অফিসে চলে আসলাম। অফিসে এসে আব্বুকে খুঁজতে লাগলাম। আব্বু দেখি ক্যাবিনে বসে আছে। আব্বু কি হয়েছে? কিছু না। এই ফাইলের কাগজগুলো কোথায়? এইখানে আছে, ড্রয়ারের ভিতরে। ও আচ্ছা, তোকে একটু সানফ্লাওয়ার অফিসে কিছু কাগজ দিতে আর কিছু মাল দিবে, ওইগুলো নিয়ে আসবি। ঠিক আছে। আমি লোকেশন নিয়ে চলে আসলাম অফিসের উদ্দেশ্যে। কাগজপত্রগুলো নিয়ে আবার চলে আসলাম আমাদের অফিসে। আব্বু এই নাও তোমার কাগজপত্র। আমি বাসায় চলে যাই তাহলে। ঠিক আছে, চলে যা। আমি চলে আসলাম বাসায়। গেট দিয়ে প্রবেশ করতে যাও এমন সময় ঋষিতার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? কিছু করি না। কটা বাজে দেখেছো? আমাকে না বাড়ি পৌঁছে দেবার কথা। আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। ঠিক আছে। আমি গাড়িটা আবার বাইরে বের করে চলে আসলাম মাদ্রাসার সামনে। ঋষিতাকে নিয়ে চলে আসলাম তার বাসায়। রাতে শুয়ে আছি এমন সময় ঋষিতার ফোন। মেঘ আগামী সপ্তাহে চাইলে বিয়ে করতে পারো, আমি আর না করব না। সত্যি বলতেছো? সত্যি বলছি। ঠিক আছে, কালই আমি আম্মুকে নিয়ে যাব তোমাদের বাসায়। আর তোমার মাদ্রাসায় পড়ানোর দরকার নেই। কেন? এমনি আমাদের কি কিছু কম আছে নাকি? সারাদিন আম্মুর সাথে থাকবে, খাবে, ঘুমাবে, এতেই চলবে। কথা বলতে বলতে এখন যে 4টা বেজে গেছে খেয়াল নেই। ঘুমাবে না আজ? 4টে তো বেজে গেছে। আর ঘুমিয়ে কি করব? একটু পর আজানই তো দিবে, নামাজ পড়ে তারপর না হয় ঘুমাবো।
আমিও নামাজ পড়ে ঘুমাবো। ঋষিতার সাথে 5টা অবধি কথা বললাম। একটু পর আজান দিল। ওটা ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর কিছুক্ষণ ফেসবুকিং করলাম। ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। দুপুরে আম্মুটাকে ঘুম ভাঙলো। কিরে মেঘ, আর কত ঘুমাবি? ওঠ, খাবি না? আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খেতে বসে আম্মুকে বললাম, আম্মু ঋষিতা বলেছে বিয়ের জন্য কথা বলতে। কখন বলেছে? রাতে কথা বলছিলাম, পরে বলছে। ও আচ্ছা, আমি তাহলে বেআইনকে ফোন দিয়ে কথা বলবো নে। ঠিক আছে, আগামী শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল কইরো। কেন, আরো পরে করলে কি হবে? তোমার বৌমাই বলেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলছি। আমি খেয়ে দিয়ে চলে আসলাম আমার রুমে এসে দেখি ফোন বাজতেছে। স্ক্রিনে তাকিয়ে দেখি তিশার ফোন। আমি রিসিভ করে বললাম, কিরে কেমন আছিস? বর ঠিকমতো আদর যত্ন করে তো? করে, তোর থেকে দুগুণ ভালো। কি করিস? ভালো হলেই ভালো। এই তোমার তো খেয়ে এসে শুইলাম। ও, তার ঋষিতা ভাবি কেমন আছে? ভালোই। আগামী শুক্রবারে আমাদের বিয়ে হতে পারে, এখনো শিওর হয় নাই। ও আচ্ছা, তোর বিয়েতে 1 সপ্তাহ আগে চলে আসবো কিন্তু। ঠিক আছে আসিস। এই বলে ফোনটা কেটে দিলাম। একটা মানুষ পাইলেই হয়েছে, সারাদিন বক বক করবে তো করবেই। যাই হোক, ঋষিতাকে ফোন দিলাম, রিং হয়ে কেটে গেল। হয়তো কাজ করতেছে, তাই আর ফোন দিলাম না। ফেসবুকে ঢুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছি, কে কী পোস্টগুলো তার দেখতেছি। কিছুক্ষণ পর ঋষিতার ফোন রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ফোন দিয়েছো দেখতে পাইনি, রান্না করে এলাম মাত্র। ও আচ্ছা, খাইছো কিছু? তুমি খেয়েছো? আম্মু কি কথা বলছিল তোমার আম্মুর সাথে? বলেছে আগামী শুক্রবারে আমাদের বিয়ে ঠিক করেছে। ভালোই হয়েছে। বিয়ের আগে তো তোমার হাতটাও ভালো করে ধরতে পারি নাই। শপিং করতে যাব না বিয়ের? আজকে সবাই যাব, আম্মুও তো বলেছে আসবে। ও আচ্ছা, কখন যাবে বলছে? সন্ধ্যায় যাব সবাই। ও আচ্ছা, এখন ফোনটা রাখি। এই বলে ফোনটা রেখে চলে আসলাম বাইরে। সজীব, সাব্বির আর ফয়সালকে ফোন দিলাম। কিরে তোরা কোথায়? এই তো চায়ের দোকানে। কেন? আসতেছি আমিও। আমি গিয়ে দেখি সবাই আড্ডা দিতেছে। কিরে সজীব, তোর হাতের অবস্থা কেমন এখন? ভালোই, দাগগুলো রয়ে যাবে। ও, ডাক্তারকে বলেছিস দাগের কথা? বলছে আর কয়েকদিন পর একটা মলম দেবে, দাগ সব মুছে যাবে মলমটা লাগালে। ও আচ্ছা, আগামী শুক্রবারে আমার বিয়ে। মামা যাক, তোর বিয়েটাও হয়ে গেল, এখন বাকি রইল সজীবের। আমি তো আগেই বিয়ে করে ফেলছি। সজীব যে বিয়ে করেছে এটা আমি আর সজীবের পরিবার ছাড়া অন্য কেউ জানে না। সবাই অবাক হয়ে বলল, তুই কবে বিয়ে করছিস? করছি আরও 1 বছর আগে। আচ্ছা যাই রে, সন্ধ্যা হয়ে আসতেছে, আবার মার্কেটে যেতে হবে। আচ্ছা যা, হেল্প লাগলে বলিস, করবো না। ঠিক আছে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুকে নিয়ে চলে আসলাম ঋষিতাদের বাসায়। সবাইকে একসাথে নিয়ে বসুন্ধরা শপিং মলে চলে আসলাম। ঋষিতার জন্য দামি একটা বোরকা কিনলাম, কারণ ঋষিতার শাড়ি পরে বিয়ে করবে না। যাই হোক, সবার সব কিছু কেনাকাটা হয়ে গেছে। সবাইকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম শপিং মলে। আমার জন্য ভালো একটা পাঞ্জাবি আর ঋষিতার জন্য আরও কয়েকটা হিজাব কিনে নিলাম। বাসায় আসতে আসতে রাত 11টা বেজে গেল। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, কোথায় গিয়েছিলি? আমার জন্য শপিং করতে গিয়েছিলাম, আর কয়েকটা হিজাব এনেছে ঋষিতার জন্য। ও তো আবার বোরকা ছাড়া থাকবে না, সারাদিন বোরকা পরে থাকে। ভালো করেছিস। আর আমাদের বাসায় তো আর কেউ নেই, তুই, তোর আব্বু আর আমি। তুমি একটু বুঝাইও। ঠিক আছে, বোঝাবো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সারা বাড়িতে মেহমান। চিল্লাচিল্লি আমার ভালো লাগে না বেশি, তাই ঘরে বসে রইলাম। একটু পর ফয়সাল আর সাব্বির এলো। কি রে, রেডি হোস নাই? তোরা আমাকে রেডি করবি, আমি কেন রেডি হব? এইদিকে আয় তাড়াতাড়ি, রেডি হয়ে নে। খিদার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কয়দিন ধরে খাস না? 2 দিন ধরে খাই না, তোর বিয়েতে খাবো বলে। ভালো করেছিস। আমরা রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। এসে দেখি সবাই বসে আছে। আমরা যেতেই আমাদের খাবার দেওয়া হলো। সালাডা মনে হয় আজ 14 বছর ধরে খায় না, এমনভাবে খাচ্ছে। আমি ভিডিও ম্যানকে ইশারা করে বললাম তাদের একটা ভিডিও করতে। এটা হয়তো ফয়সাল আর সাব্বির দেখে না। প্রায় 5 মিনিট ভিডিও করার পর আমি ক্যামেরাম্যানকে ডেকে বললাম, এই ভিডিওটা আমার হাতে দিবেন, আর বাকিগুলো সব আম্মুর হাতে। ঠিক আছে। ক্যামেরাম্যান চলে গেল। একটু পর কাজী এসে আমাদের বিয়ে পড়িয়ে কাজী চলে গেল। এখন ঋষিতাকে বাইরে নিয়ে যাওয়ার পালা। ঋষিতা কান্না করে পুরো হিজাব ভিজিয়ে ফেলেছে। আমি ঋষিতাকে নিয়ে গাড়িতে বসলাম। ড্রাইভার, গাড়ির এসিটা একটু বাড়িয়ে দিন। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে ঋষিতা ঘুমিয়ে পড়লো। খুব ক্লান্ত মনে হয়, তাই ঘুমিয়ে গেছে। বাসায় এসে ঋষিতাকে ডাক দিতেই
ঋষিতা জেগে উঠল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম নাকি? নামো, সবাই অপেক্ষা করতেছে, তোমাকে বরণ করে ঘরে তুলবে। আমি ঋষিতাকে নিয়ে গাড়ি থেকে নামলাম। সবাই বউ এসেছে বলে চিৎকার করতেছে। আমি ঋষিতাকে নিয়ে চলে আসলাম ভিতরে। সবাই ঋষিতাকে নিয়ে ভিতরে চলে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম পাশের বাড়ির মহিলা বলতেছে, দেখেছেন আপা, মেয়েটা কিছুতেই তার মুখ দেখালো না আমাদের। মেয়েটা মনে করে কি সে বিশ্ব সুন্দরী? আমি গিয়ে বললাম, আমার বউ আপনার মেয়ের মতো না যে ছোট ছোট জামা কাপড় পরে নাইট ক্লাবে যাবে, ছেলেদের সাথে অশ্লীলতা করবে। অন্যের বউকে এসব না বলে আগে নিজের মেয়েকে পর্দার ভিতরে আনেন, তারপর আমার বউকে বললেন যা বলার। এসব কথা বলে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি সাব্বির আর ফয়সাল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বউয়ের কথা বলতেছে। আমি যেতে ওরা চলে গেল। ফয়সাল বলল, মা আজ বাসরাত, এই নাও তোমার জিনিস। আমার এসব লাগবে না, এটা তুই ব্যবহার কর গিয়ে। আমরা এসব বিষয়ে কথা বলছিলাম, এমন সময় আব্বু এসে বলল, কিরে কয়টা বাজে আর এখনো তুই এখানে কি করিস বৌমা একা ঘরে? এই তো আব্বু কথা বলছিলাম ফয়সাল আর সাব্বিরের সাথে। আর কথা বলতে হবে না, যা এখন। ঠিক আছে আব্বু, যাচ্ছি। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখি আমার দুই শালি আর টিসা দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এখানে কি করিস? কি করব, দেখিস না দাঁড়িয়ে আছি। 30,000 টাকা দে, না হলে ভিতরে যেতে দিব না। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। কোথায় যাস এখন? কেন, ছাদে চলে যাই, ফয়সাল আর সাব্বিরের সাথে আড্ডা দিয়ে গিয়ে, এটাই ভালো হবে। থাক, আর যেতে হবে না, 20,000 টাকা দে, তাহলেই চলবে। 5,000 টাকা আছে, নিবি? না নিলে বল, আমি চলে যাই। আচ্ছা 5,000 টাকাই দে, কি আর করার। 5,000 টাকা দিয়ে ভিতরে ঢুকলাম। আমি আসার শব্দ পেয়ে ঋষিতা নড়ে চড়ে উঠলো। আমি খাটের কাছে যেতে নিচে নেমে সালাম করলো আমাকে। তোমার অজু করা আছে? চল 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। দুজন নামাজ পড়ে চলে এলাম খাটে। যে ঋষিতাকে ধরতে যাবে এমন সময় বলল, আমার পাওনা দিয়ে তারপর আমাকে ধরবেন, এর আগে ধরতে পারবেন না। আমি ঋষিতার পাওনা দিয়ে ঋষিতাকে জড়িয়ে ধরলাম। ঋষিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, এই নেন, এই দুধটা খেয়ে নিন। আমি অর্ধেকটা খেয়ে ঋষিতাকে বাকিটা দিয়ে দিলাম। ঘুমিয়ে পড়ো, তুমি খুব ক্লান্ত। কেন আদর করবেন আমাকে? আমি ঋষিতার মুখে এই কথা শুনে পুরো শিহরিত, কারণ এই প্রথম ঋষিতার মুখ থেকে এই কথা শুনলাম। ঋষিতা বলল, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তোমার বোরকা খুলে ফেলো, এইখানে কেউ নেই। ঠিক আছে। ঋষিতা তার বোরকা খুলতেই আমি ঋষিতার ঠোঁট জোর আমার দখলে করে ফেললাম। কতক্ষণ ছিলাম এইভাবে মনে নেই। 30 মিনিট পর ঋষিতার ঠোঁট জোড়া ছেড়ে দিলাম। দুজনই হাঁপাচ্ছে। ঋষিতা বলল, এইভাবে কেউ কিস করে? যদি মরে যেতাম। চুপ, এইসব কথা কখনো বলবো না। আমি আবার ঋষিতার ঠোঁট জোড়া আমার দখলে করে ফেললাম। ঠোঁট ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঋষিতার পেটের দিকে হাত নামাতে লাগলাম। চিকন মেয়ে, সারা শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি। আর কিছু না ভেবে ঋষিতার উপর ঝাঁপিয়ে পড়লাম। বাকিটা ইতিহাস হয়ে যাক। পাঠক পাঠিকাদের উদ্দেশ্য করে বলতেছি গল্পটি কেমন হয়েছে। সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।